আজকে আমরা শুরু করছি পার্সেন্টেজ কম্পোজিশন অ্যান্ড মলিকুলার ফর্মুলা। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট টপিক হবে আমাদের। চলো পয়েন্ট করো, পার্সেন্টেজ কম্পোজিশন অ্যান্ড মলিকুলার ফর্মুলা। তো সবার প্রথমে আমরা দেখব হচ্ছে যে কনসেপ্টটা, সেটা হচ্ছে মাস পার্সেন্টেজ। কোনো একটা কম্পাউন্ডের মধ্যে কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট কত পার্সেন্ট আছে, তাহলে আমরা কি করব যে ওই পার্টিকুলার এলিমেন্টটা এক মোল কম্পাউন্ডের মধ্যে তার মাসটাকে আমরা কনসিডার করব। তাহলে মাস অফ দ্যাট এলিমেন্ট in 1 mole of compound, 1 mole compound মানে 1 মোল কম্পাউন্ডের মধ্যে মাসটাকে দেখব, ডিভাইডেড বাই ওই কম্পাউন্ডের মোলার মাস। এবং মোলার মাস মানে তোমরা জানো 1 মোলের মাস। তাহলে 1 মোল মোলার মাস মানে মোলার মাস কথাটা মানে হচ্ছে 1 মোল কম্পাউন্ডের মাস। তাহলে ওই টোটাল মাসের মধ্যে ওই এলিমেন্টটা কতটা আছে, এটার সঙ্গে আমরা যদি 100কে মাল্টিপ্লাই করি, তাহলে এই পুরোটার সঙ্গে মাল্টিপ্লাই যদি করি 100, তাহলে আমরা পাবো পার্সেন্টেজ অফ দ্যাট এলিমেন্ট, যে ওই এলিমেন্টটা কত পার্সেন্ট ওই কম্পাউন্ডটার মধ্যে আছে। ফর এক্সাম্পল মনে করো আমি তোমাকে বললাম যে ক্যালকুলেট দ্য মাস পার্সেন্টেজ অফ কম্পোজিশন অফ গ্লুকোজ। তাহলে ক্যালকুলেট mass percentage of composition মানে প্রত্যেকটা এলিমেন্টের বের করতে হবে, of glucose। তো দেখো আমরা গ্লুকোজের ক্ষেত্রে এর যদি মোলার মাস দেখি, মোলার মাস গ্লুকোজের ক্ষেত্রে কত হবে? মোলার মাস অফ গ্লুকোজ হচ্ছে C6H12O6। তাহলে আমরা এখানে করব 6 × 12 প্লাস 12 × 1 প্লাস 6 × 16, টোটাল 180 হয়ে যাবে। তাহলে টোটাল 180 হয়ে গেল আমার মোলার মাস। এবার আমি এর মধ্যে পার্সেন্টেজ অফ কার্বন বের করতে চাইছি, তাহলে মাস পার্সেন্টেজ অফ কার্বন। তাহলে কার্বন এখানে কতটা আছে? তাহলে কার্বন তো শুধু এইটুকুই আছে, 1 মোলের মধ্যে এইটুকু কার্বন, এইটুকু হাইড্রোজেন আর এইটুকু অক্সিজেন। তাহলে কার্বন আছে 6 × 12 মানে 72 এত গ্রাম। ঠিক আছে, এখানে আমরা যদি দেখি তাহলে এর মোলার মাস হচ্ছে 180। তাহলে এটাকে আমি 100 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে এটা পার্সেন্টেজ বেরিয়ে গেল আমার কার্বনের। তাহলে কার্বনের পার্সেন্টেজ হয়ে গেল কত? 40%। এখানে যদি ক্যালকুলেট করো এটা 40%। ঠিক একই রকম ভাবে যদি তোমাকে বলা হয় মাস পার্সেন্টেজ অফ হাইড্রোজেন কত হবে, তাহলে হাইড্রোজেন কতটা আছে 1 মোলের মধ্যে? 1 মোলের মধ্যে হাইড্রোজেন আছে 12 গ্রাম। তাহলে 12 টোটাল মোলার মাস 180 ইনটু কত করতে হবে? 100%। তাহলে এটা ক্যালকুলেট করলে এটা আসবে 6.67%। যদি তোমাকে বলা হয় মাস পার্সেন্টেজ অফ অক্সিজেন কত হবে, তাহলে অক্সিজেন কতটা আছে এখানে? 6 × 16 মানে হচ্ছে 96/180 ইন্টু 100%। তাহলে এখান থেকে যদি তুমি ক্যালকুলেট করো, তাহলে এটা 53.33% আসবে। তাহলে বেসিক্যালি আমরা প্রত্যেকটা এলিমেন্ট কত পার্সেন্ট করে আছে বাই মাস আমরা এটা বের করতে পারি। তাহলে তোমাকে যদি এরকম একটা কোশ্চেন জিজ্ঞেস করে, কোশ্চেনটার অ্যান্সার তোমরা বের করো, মাস পার্সেন্টেজ অফ নাইট্রোজেন ইন অ্যামোনিয়া। তাহলে ক্যালকুলেট mass percentage of nitrogen in ammonia। তাহলে ডাইরেক্ট আমরা অ্যান্সার লিখতে পারবো। আমরা অ্যান্সার করব কি, পার্সেন্টেজ অফ নাইট্রোজেন ইকুয়াল টু মাস পার্সেন্টেজ। নাইট্রোজেন কতটা এখানে আছে?
মোলার মাস হচ্ছে, হ্যাঁ নাইট্রোজেন হচ্ছে 14 আর টোটাল মোলার মাস হচ্ছে 17 ইনটু হয়ে যাবে 100%। তাহলে এটা কত आंसर আসবে? 82.35%। বুঝলাম? তাহলে এইভাবে আমরা পার্সেন্টেজ বের করব। ওকে, তাহলে এটা গেল আমাদের, যে কোনো কোশ্চেন তোমাকে দিতে পারে কোনো একটা এলিমেন্টের পার্সেন্টেজ বের করার জন্য। এবার তোমার কাছে উল্টো দিকে কোশ্চেন করতে পারে, যে পার্সেন্টেজ দেওয়া আছে, তোমাকে মলিকুলার ফর্মুলা বের করতে পারে, বের করতে বলতে পারে। মনে করো তোমাকে বললো যে একটা কম্পাউন্ড নিয়েছি যেখানে নাইট্রোজেন এত পার্সেন্ট আছে, হাইড্রোজেন এত পার্সেন্ট আছে, কম্পাউন্ডটার মলিকুলার ফর্মুলা বের করো, এবং এটা খুবই কমন কোশ্চেন একটা। তো কেমিক্যাল ফর্মুলাকে আমরা দু রকম ভাবে লিখতে পারি। তাহলে আমরা যদি কেমিক্যাল ফর্মুলা লিখি কোনো একটা কম্পাউন্ডের, কেমিক্যাল ফর্মুলাটাকে আমরা দু রকম লিখতে পারি। এক হচ্ছে আমরা বলি এম্পেরিক্যাল ফর্মুলা, একটাকে আমরা বলি এম্পেরিক্যাল ফর্মুলা, আর একটাকে বলি আমরা যেটা আমাদের মলিকুলার ফর্মুলা। এই দুটো ভাগে আমরা করতে পারি, এম্পেরিক্যাল ফর্মুলা আর মলিকুলার ফর্মুলা। তাহলে প্রথমে আসো এম্পেরিক্যাল ফর্মুলা কোনটাকে বলছি আমরা। এম্পেরিক্যাল ফর্মুলা, তোমাকে যদি এম্পেরিক্যাল ফর্মুলা বলতে বলে, তাহলে সেই ফর্মুলাটাকে আমরা লিখবো যেখানে যে এলিমেন্ট গুলো আছে তাদের একদম সিম্পলেস্ট হোল নাম্বারের মানে হোল নাম্বারের রেশিওতে যদি থাকে, তাহলে সেটা সেই ফর্মুলাটাকে আমরা বলবো এম্পেরিক্যাল ফর্মুলা। তাহলে এটা লিখো একটুখানি, যে এম্পেরিক্যাল ফর্মুলা আমরা বলছি the formula which gives simplest whole number ratio of the atoms of the elements লেখো of the elements in molecule of the compound. The molecule of the compound. যেমন এক্সাম্পল হিসেবে মনে করো তোমাকে যদি আমি বেনজিন দিই, তাহলে বেনজিনের মধ্যে কার্বন আর হাইড্রোজেনের সিম্পলেস্ট ফর্ম কি আছে, এর যদি সিম্পলেস্ট লিখি তাহলে CH 1:1 ফর্মে আছে, কার্বন আর হাইড্রোজেন 1:1 ফর্মে। তো CH-টা হবে এম্পেরিক্যাল ফর্মুলা অফ বেনজিন। কি বললাম বুঝতে পেরেছো? যদি আমি বলি হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইডের মলিকুলার ফর্মুলা তোমরা জানো H2O2, তাহলে সিম্পলিফাই করলে কি হবে HO, তাহলে HO-টা হবে এম্পেরিক্যাল ফর্মুলা অফ হাইড্রোজেন পারঅক্সাইড। কি বললাম বুঝতে পেরেছি আমরা? তাহলে এম্পেরিক্যাল ফর্মুলা হবে যেটা একদম সিম্পলেস্ট রেশিওতে থাকবে, আর মলিকুলার ফর্মুলা কোনটাকে বলবো, এক্স্যাক্টটা, যে যতগুলো একটা মলিকিউলের যতগুলো অ্যাটম আছে এক্স্যাক্ট অ্যামাউন্টে, সেটা হবে মলিকুলার ফর্মুলা। তাহলে আমরা মলিকুলার ফর্মুলা বলবো, মলিকুলার ফর্মুলা বলবো। তাহলে লেখো দ্য ফর্মুলা হুইচ গিভস the actual number of atoms, the actual number of atoms of various element in the molecule of the compound. যেমন আমরা যদি বেনজিনকে কনসিডার করি, তাহলে বেনজিনের ক্ষেত্রে হবে C6H6 মলিকুলার ফর্মুলা। আমরা যদি হাইড্রোজেন পারঅক্সাইডকে কনসিডার করি,
তাহলে এটা হবে H2O2। তাহলে এর সিম্পলেস্ট ফর্ম নয়, কিন্তু এম্পিরিক্যাল ফর্মুলা কত হবে CH, এম্পিরিক্যাল ফর্মুলা হাইড্রোজেন পারঅক্সাইড HO। তা তোমাকে যদি এরকম একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে আমি এখানে কিছু কম্পাউন্ড লিখবো, এদের তোমরা এখানে এম্পিরিক্যাল ফর্মুলা বলবে, আর এখানে মলিকুলার ফর্মুলা বলবে। তো দুটো তো অলরেডি আমরা দেখে নিলাম। মনে করো আমি এখানে লিখলাম গ্লুকোজ। গ্লুকোজের মলিকুলার ফর্মুলা কি? C6H12O6। তাহলে বলো এম্পিরিক্যাল ফর্মুলা কি হবে? CH2O এম্পিরিক্যাল ফর্মুলা হবে। আমি যদি লিখি সুক্রোজ, ভালো করে কথাটা খেয়াল করবে, সুক্রোজ, সুক্রোজের মলিকুলার ফর্মুলা হচ্ছে C12H22O11। তাহলে বলো এর এম্পিরিক্যাল ফর্মুলা কি হবে? এম্পিরিক্যাল ফর্মুলা কি হবে? দেখো এখানে আমি আর সিম্পলিফাই করতে পারছি রেশিওটাকে, তাহলে দেখো এটাকে তো আমরা সিম্পলিফাই করতে পারছি না, পাচ্ছে কি? কারণ এটা তো অলরেডি সিম্পলিফাইড রেশিওতেই আছে, তাহলে এটাই হবে এর এম্পিরিক্যাল ফর্মুলা C12H22O11। তাহলে তোমাকে পরীক্ষার প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড অ্যাজ দ্য মলিকুলার ফর্মুলা ইজ সেম অ্যাজ এম্পিরিক্যাল ফর্মুলা ইজ ইকুয়াল টু এম্পিরিক্যাল ফর্মুলা, সেম দুটোই, তাহলে সেটা কিন্তু এটা আসতে হবে। মনে করো আমি তোমাকে বললাম ন্যাপথলিন, ন্যাপথলিন বললাম, তাহলে ন্যাপথলিনের ক্ষেত্রে মলিকুলার ফর্মুলা হচ্ছে C10H8। তাহলে এটাকে সিম্পলিফাই করা যেতে পারে C5H4, তাহলে C5, এটা হয়ে যাবে C5H4, এটা হবে এর এম্পিরিক্যাল ফর্মুলা। বুঝেছি? বুঝেছি? তাহলে যে কোনো কম্পাউন্ড দিলে আমরা তার মলিকুলার ফর্মুলা যদি জানি তাহলে তার এম্পিরিক্যাল ফর্মুলা বের করতে পারবো। তো এম্পিরিক্যাল ফর্মুলা আর মলিকুলার ফর্মুলার মধ্যে রিলেশন কি এটা দেখো। তাহলে দেখো রিলেশন বিটুইন এম্পিরিক্যাল ফর্মুলা, এম্পিরিক্যাল অ্যান্ড মলিকুলার ফর্মুলা। এদের মধ্যে রিলেশন সিম্পলি যে মলিকুলার ফর্মুলা এটা ইকুয়াল টু হবে n ইনটু এম্পিরিক্যাল ফর্মুলা। মলিকুলার ফর্মুলা হচ্ছে m ইনটু এম্পিরিক্যাল ফর্মুলা। এখানে nটা হচ্ছে একটা হোল নাম্বার, n ইকুয়াল টু কি হতে পারে 1 2 3 এরকম হোল নাম্বার হতে পারে শুধু। এবার n যদি তাহলে তোমাকে কখনো জিজ্ঞেস করে তাহলে n হয়ে যাবে, কিভাবে বের করব আমরা nটা বের করার জন্য আমরা কি করব, উপরে লিখব মলিকিউলার মাস। তাহলে মলিকিউলার মাস মানে একটা মলিকিউলার মাস, আর নিচে হবে এম্পিরিক্যাল ফর্মুলা মাস, এম্পিরিক্যাল ফর্মুলা মাস। এটা আমাকে মনে রাখতে হবে। তাহলে n বের করার ফর্মুলা হবে এটা, রিলেশন অফ মলিকুলার আর এম্পিরিক্যাল ফর্মুলা হবে এটা। ঠিক আছে, তাহলে এগুলোকে আমরা ইউজ করব। ওকে, বলো কারো কোনো কোশ্চেন আছে? একটা কোশ্চেন নেওয়া যাক। যদি বলি যে মলিকুলার মাস অফ বেনজিন ইজ 78, তাহলে কোশ্চেন বলছি মলিকিউলার মাস অফ বেনজিন is 78. The empirical formula of benzene, empirical formula of benzene is CH. Question হচ্ছে what is the molecular formula
হোয়াট ইজ দ্য, আমরা সিম্পলিফাইড এক্সাম্পল নিচ্ছি, আমরা আস্তে আস্তে কমপ্লিকেটেড এক্সাম্পলের দিকে যাব। হোয়াট ইজ দ্য মলিকিউলার ফর্মুলা অফ বেঞ্জিন। মনে করো এটা তোমার কোশ্চেন। তাহলে তুমি কি করবে, প্রথমে এন বের করবে। এন এন টার্মটা তুমি জানো, উপরে হচ্ছে মলিকিউলার মাস অফ বেঞ্জিন, তার মানে 78। নিচে হচ্ছে এম্পেরিক্যাল ফর্মুলা মাস, এম্পেরিক্যাল ফর্মুলা কত, সিএইচ। তাহলে সিএইচ এর মাস কত হবে, 12 + 1 13। তাহলে এন বেরিয়ে গেল তোমার 6। তাহলে তোমার মলিকুলার ফর্মুলা কি হয়ে গেল, 6 ইন্টু এম্পেরিক্যাল ফর্মুলা, তার মানে C6H6। কোশ্চেন বুঝতে পেরেছি কিভাবে সলভ করতে হবে আমাদেরকে। তো তোমাকে কিরকম কোশ্চেন দেবে, কোশ্চেন একটা আলোচনা করা যাক। তো এটা যেমন একটা সিম্পলিফাইড কোশ্চেন, তোমাকে কি করবে, এলিমেন্টগুলোকে পার্সেন্টেজে দিয়ে দেবে, দিয়ে তোমাকে বলবে যে তুমি এর মলিকুলার ফর্মুলা বের করো। যেমন একটা কোশ্চেন আমি তোমাকে দিচ্ছি, সেই কোশ্চেনটা তোমরা যদি সলভ করো তাহলে আইডিয়াটা আরো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো কোশ্চেনটা, দেখো কোশ্চেন হচ্ছে দ্য মলিকুলার মাস অফ অ্যান অর্গানিক কম্পাউন্ড ইজ 78। একই কোশ্চেন, বেঞ্জিনেরই কথা বলছে। দ্য molecular mass of an organic compound is 78 and its percentage composition is 92.4% carbon and 7.6% hydrogen. Determine the molecular formula. Determine the molecular formula of the compound. এটা হচ্ছে কোশ্চেন। তো এই রকমের কোশ্চেন যখন তোমাকে কি দেওয়া থাকবে বলো, মাস পার্সেন্টেজ বলে দেবে। এখানে মাস পার্সেন্টেজ, এখানে মাস পার্সেন্টেজ বলে দিয়েছে। তাহলে মাস পার্সেন্টেজ তোমাকে বলে দেবে, আর তোমার কাছে মলিকুলার ফর্মুলা চাইবে। এমন হতে পারে যে তোমাকে অর্গানিক কম্পাউন্ডটার যেটা মলিকুলার মাস যেটা এখানে দেওয়া আছে 78, এটা নাও দেওয়া থাকতে পারে, এটাকে তোমাকে কোনো না কোনো ভাবে বের করতে হবে। এরকম হতে পারে যে ওটা প্রথমে বের করতে হচ্ছে, তারপরে তোমাকে পার্সেন্টেজ কম্পোজিশন দেওয়া আছে, সেখান থেকে তোমাকে মলিকুলার ফর্মুলা বের করতে বলছে। তো স্টেপ হবে যে প্রথমে আমরা এই পার্সেন্টেজ কম্পোজিশন থেকে এই কম্পাউন্ডটার এম্পিরিক্যাল ফর্মুলা বের করব। তাহলে সেটা কিভাবে করা হয় সেটা দেখো। তাহলে এখানে তুমি কি করবে, এলিমেন্টগুলোকে প্রথমে লিখে ফেলবে যে কার্বন আর হাইড্রোজেন দুটো এলিমেন্ট আছে, এদের পার্সেন্টেজ পাশে লিখে ফেলবে। কত আছে এটা, 92.4%, আর এটা কত আছে, 7.6%। এর পাশে এদের অ্যাটমিক মাস লিখে ফেলবে। কত এটা, কার্বনের 12, হাইড্রোজেনের 1। এই পার্সেন্টেজটাকে অ্যাটমিক মাস দিয়ে ভাগ করবে। তাহলে এখানে হয়ে যাবে 92.4/12, আর এখানে হয়ে যাবে 7.6/1। তাহলে এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এটা আসবে 7.7 আর এটা আসবে 7.6। এই দুটোর তুমি রেশিও দেখবে যে কোন রেশিওতে আছে, মোল রেশিওতে। তাহলে সিম্পলিফাই যদি রেশিও করো তাহলে এটা অলমোস্ট 1:1। তাহলে কি কি দেখলাম, আবারও এখানে লিখি আমি প্রথম। তাহলে প্রথমে আমরা এলিমেন্টগুলোকে লিখেছি, তারপরে তাদের আমরা পার্সেন্টেজ লিখেছি, তারপরে তাদের আমরা অ্যাটমিক মাস লিখেছি, তারপরে আমরা এখানে মোলস বের করেছি, মোলস অফ অ্যাটম, মোলস বের করেছি, আর এখানে হচ্ছে সিম্পলিফাইড হোল নাম্বার রেশিও করেছি। হোল নাম্বার রেশিও 1:1। তাহলে 1:1 যদি হয় তাহলে এর এম্পেরিক্যাল ফর্মুলা হয়ে গেল CH। তাহলে তুমি এম্পেরিক্যাল ফর্মুলা পেয়ে গেছো। তাহলে তুমি এখান থেকে এবার N বের করবে। N, তাহলে N হয়ে যাবে এর মোলার মাস 78 দেওয়া আছে, যেটা এম্পেরিক্যাল ফর্মুলা মাস হচ্ছে 13 যেটা তুমি বের করেছো। তাহলে N বেরিয়ে গেল তোমার 6,
তাহলে সুতরাং তোমার মলিকুলার ফর্মুলা হয়ে গেল 6 ইন্টু C8, তার মানে C6H6, যেটা আমরা এখানে কোশ্চেনটা পেয়েছিলাম। তাহলে এবার একটু কোশ্চেনটা আর একটুখানি জটিল কোশ্চেন নেওয়া যাক। আচ্ছা, আমি দেখছি এনসিইআরটিতে এরকম কোশ্চেন আছে প্রচুর। আমি একটা এনসিইআরটির কোশ্চেনকে নিচ্ছি, ঠিক আছে? এনসিইআরটির কোশ্চেন নিচ্ছি একটা, এনসিইআরটি শেষের দিকে যে কোশ্চেন আছে সেখান থেকে আমি একটা কোশ্চেন লিখছি যেটা এনসিইআরটিতে আছে। কোশ্চেনটা হচ্ছে এ কম্পাউন্ড কন্টেইনস contains 4.07% hydrogen, 24.27% carbon, 24.27% carbon, 71 and 71.65% chlorine. Its molecular mass is 98.96. What are the empirical and molecular formula? What are the empirical and molecular formula? পারবো? তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে, তাহলে আমরা সিম্পলিফাই করে আবারও লিখে ফেলি। প্রথমে এলিমেন্ট দুটো লিখতে হবে, কার্বন আছে, হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে, তিনটে। স্যার ক্লাস রেকর্ড করছেন না স্যার? হ্যাঁ, ক্লাস রেকর্ড করছি। তাহলে কার্বন, হাইড্রোজেন, ক্লোরিন তিনটে লিখে ফেললাম এলিমেন্ট। এদের পার্সেন্টেজ কম্পোজিশন পাশে লিখবো, কত কত আছে ঠিকঠাক লিখতে হবে। 4.0, কার্বনটা কত 24.27, ভুল করবে না, আমি এখানে আগে পরে লিখেছি তাই 24.27। হাইড্রোজেনটা হচ্ছে 4.07 আর 70, ক্লোরিনটা হচ্ছে 71.65। পাশে এদের অ্যাটমিক মাস লিখে ফেলবে, কত অ্যাটমিক মাস 12, হাইড্রোজেনের 1 আর এটার হচ্ছে 35.5। এটাকে ভাগ করতে হবে, তাহলে ভাগ করলে এটা কত আসবে 24.27/12, মানে এটা অলমোস্ট 2, তাই না? এটা প্রায় তোমরা এটা এক্স্যাক্ট তোমাদের হতে হবে এরকম কোনো ব্যাপার না, কাছাকাছি হলেই হবে। এটা হয়ে যাবে হচ্ছে 4.07/1, মানে অলমোস্ট 4, আর এটা হচ্ছে 71.65/35.5, মানে অলমোস্ট 2। তো সিম্পলিফাইড রেশিও যদি করো তাহলে কত আসছে, এটা 1:2:1 সিম্পলিফাইড রেশিও। তাহলে তুমি পেয়ে গেলে এম্পিরিক্যাল ফর্মুলা। এম্পিরিক্যাল ফর্মুলা যেটা হয়ে গেল তোমার কত CH2Cl, বুঝলাম? তাহলে বলো n কত, n, তাহলে n হয়ে যাবে এর মোলার মাস। মোলার মাস কত দেওয়া আছে এখানে? দেওয়া আছে নিশ্চয়ই মোলার মাস দেওয়া আছে 98.96। তাহলে মোলার মাস লিখে ফেললাম 98.96 ডিভাইডেড বাই এম্পিরিক্যাল ফর্মুলা মাস। এম্পিরিক্যাল ফর্মুলা মাস এখানে যোগ করে দেখবে কত হচ্ছে, কার্বনের হচ্ছে 12 + 2 + 35.5। তাহলে এটাকে করলে হচ্ছে 98.96 ডিভাইডেড বাই এটা হয়ে যাচ্ছে 49.5, তার মানে এটাও অলমোস্ট ইকুয়াল টু 2। তাহলে n তুমি 2 পেলে, তাহলে তোমার মলিকুলার ফর্মুলা হয়ে গেল 2 ইন্টু কত CH2Cl, তার মানে C2H4Cl। বুঝতে পেরেছি পারিনি? স্যার বলো। যেখানে স্যার মোল নাম্বার পেলাম, ওখান থেকে স্যার মলিকুলার ফর্মুলা একবারই ডাইরেক্ট করে যাবে না? না, এটাতে তোমার ওই রেশিওতে থাকবে তা তো মানে নেই, এক্স্যাক্ট রেশিওতে নাও থাকতে পারে না। ওটাতে তুমি এম্পিরিক্যাল ফর্মুলা সিম্পলিফাইড রেশিও পাবে, ঠিক আছে? যেটা তোমাকে এখানে আগে করে এম্পিরিক্যাল ফর্মুলাটা বের করতে হবে, ডাইরেক্ট নাও হতে পারে। যেমন এখানে হয়েছিল কি, এখানে কত পেয়েছিলে তুমি
7.7 মানে 7:7 পেয়েছো, তাহলে 7:7, কিন্তু এখানে তো n তো 6 হয়েছে, তা তুমি তো C7H7 লেখো নি এখানে। কথা বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, ওকে। তাহলে এটা এখানে খেয়াল রাখবে, আমাকে প্রথমে এম্পিরিক্যাল ফর্মুলা বের করে তারপরে মলিকুলার ফর্মুলাতে যেতে হবে। তাহলে এনসিআরটিতে আরেকটা কোশ্চেন আছে, ওই কোশ্চেনটাও একটুখানি এখানে আমি বলে নিই, এটাও এনসিআরটির কোশ্চেন। মনে রাখবে এনসিআরটি বইয়ের শেষে যে কোশ্চেনগুলো আছে নিউমেরিক্যাল প্রবলেমগুলো, ওগুলো ডাইরেক্ট পরীক্ষায় তুলে দেয় নিটে, মানে ওখানে কোনো চেঞ্জও করে না, যেমন আছে তেমনই পরীক্ষায় তুলে দেয় তোমাকে, যে কোশ্চেন জিজ্ঞেস করে। ঠিক আছে? তো ওই জন্য ওই জায়গাগুলোকে আমাদের কোনোভাবেও মিস করা যাবে না, ওগুলোকে এক্সাক্ট ওই রকম ভাবেই করতে হবে। তাহলে দেখো আরেকটা কোশ্চেন বলি, ডিটারমাইন দ্য এম্পিরিক্যাল ফর্মুলা, determine the empirical formula of an oxide of iron which has 69.9% iron and 30.1% oxygen by mass। তাহলে তো এটা তো বের করতেই পারবে, এর এম্পিরিক্যাল ফর্মুলা কত হবে বলো, অ্যান্সার তাড়াতাড়ি বলো দেখি। অ্যান্সারটা বলে ফেলো দেখি। আয়রন আছে, আর কি আছে, অক্সিজেন আছে। আয়রনের পার্সেন্টেজ কত বলেছে, 69.9, অক্সিজেনের পার্সেন্টেজ কত বলেছে, 30.1। তোমাকে এই দুটোকে ভাগ করতে হবে কি দিয়ে, এদের অ্যাটমিক মাস দিয়ে। এটা হচ্ছে এফির ক্ষেত্রে 56, আর আয়রনের ক্ষেত্রে হলো, অক্সিজেনের ক্ষেত্রে কত, 16। তাহলে এখানে তোমার হয়ে যাবে 69.9/56, আর এটা হয়ে যাবে 30/16। তাহলে এইটাকে তুমি যদি করো, এটা হবে 1.25, আর এটা হয়ে যাবে 1.88। তাহলে দেখো এই যে রেশিওটা, এই রেশিওটা সিম্পলিফাই করলে 1:1 হবে না কিন্তু। তাহলে এখানে বুদ্ধিটা কি করতে হয়, যখন এরকম আসবে তখন এর মধ্যে যেটা 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 কম আছে সেইটা দিয়ে ভাগ করবে, যেটা কম আছে। তাহলে 1.25টা কম আছে, তাহলে 1.25কে 1.25 দিয়ে ভাগ করবে, তাহলে এটা 1 হবে, আর এটাকে 1.25 দিয়ে ভাগ করলে এটা 1.5 হবে। কথা বুঝতে পেরেছো? তাহলে এইবার এইটাকে সিম্পলিফাই করো, তাহলে আরো 2 দিয়ে গুণ করলাম, তাহলে এটা হলো 2 আর এটা হলো 3। হোল নাম্বারে নিয়ে আসতে হবে সবসময়, ফ্র্যাকশনে রাখলে হবে না। তাহলে হোল নাম্বারে নিতে হবে 2/3, তাহলে 2 আর 3। তাহলে এর যে এম্পিরিক্যাল ফর্মুলা হলো, এম্পিরিক্যাল ফর্মুলাই চেয়েছে, এম্পিরিক্যাল ফর্মুলা এটা হয়ে গেল Fe2O3। তাহলে তোমরা কোন জায়গাটা ভুলটা করছো, দেখো তোমরা ভুলটা করেছো এই জায়গাটাতে, তোমরা এই দুটোকে 1:1 ধরে নিচ্ছ, বা উপরেরটা 1 নিচেরটা 2 ধরে নিচ্ছ, কিন্তু উপরেরটা 1 হলে নিচেরটা 2 নয়। উপরেরটাকে যদি 1 ধরো তাহলে নিচেরটা 1.5। স্যার 2:3 এর জায়গাটা আরেকবার একটু বলবেন? এইটা দেখো, এইটা তো সিম্পলিফাইড হোল নাম্বার হলো না রেশিওটা। এম্পিরিক্যাল ফর্মুলা কন্ডিশন কি ছিল, হোল নাম্বারটা সিম্পলিফাইড, মানে মানে ওই রেশিওটা সিম্পলিফাইড হোল নাম্বারের রেশিও হতে হবে। এখানে তো রেশিও হলো 1:1.5, এটা হবে না। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলাম দুটোকেই, তাহলে ওটা 2 হলো, এটা 3 হলো। তাহলে এবার সিম্পলিফাইড হলো যেটা, সেটা হোল নাম্বারে হলো রেশিওটা, তাহলে ওটাই হবে আমার এম্পিরিক্যাল ফর্মুলা Fe2O3। আর একটা কোশ্চেন করি, দিয়ে আমরা এই সেশনটাতে এই টপিকটা আমরা কমপ্লিট করে নেব। আর একটা কোশ্চেন সলভ করি। অ্যান অর্গানিক কম্পাউন্ড on analysis gave the following percentage composition. following percentage composition, যেখানে বলছে কার্বন এটা আছে 57.8%, হাইড্রোজেন আছে হচ্ছে 3.6%, and rest is oxygen।
rest is oxygen. The vapor density of the compound is 83. Find the molecular formula and empirical formula. Of the compound. কোশ্চেন দেখো, তাহলে আমি আবারও প্রথমে আমি আগে এর এম্পিরিক্যাল ফর্মুলাটা বের করে ফেলি। কি করব? কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। কার্বন কত পার্সেন্ট? 57.8%। হাইড্রোজেন কত পার্সেন্ট? 3.6%। আর রেস্ট অফ হচ্ছে অক্সিজেন। তাহলে অক্সিজেন কত হবে? 100 মাইনাস 57.8 প্লাস 3.6। এটা যদি তোমরা করো তাহলে এটা আসবে হচ্ছে 38.6%। যাই হোক, এখানে মাস লিখতে হবে। অ্যাটমিক 12, 1, 16 ভাগ করতে হবে। তাহলে এটা হয়ে যাবে 57.8/12, এটা হবে 3.6/1, আর এটা হবে 38.6/16। কত হয়? 5 12 60, মানে 5-এর কাছাকাছি, কিন্তু 4-এর থেকে একটু বেশি। তাহলে 4 পয়েন্ট সামথিং, আমি মনে করছি 4 পয়েন্ট, এটা 4.82 হয় অ্যাকচুয়ালি, তো 4 পয়েন্ট সামথিং ধরো। এটা হয়ে যাচ্ছে 3.6, আর এটা হচ্ছে 16 দুগুণ কত হয়? 32, মানে 2-এর থেকে একটু বেশি। তাহলে এটা হচ্ছে 2.41। তাহলে রেশিওটা যদি তুমি সিম্পলিফাই করো, তাহলে এই রেশিওটা কিন্তু এরকম হবে যে এর মধ্যে সব থেকে ছোট কোনটা? 2.41। তাহলে 2.41 দিয়ে ভাগ করো, তাহলে এটা আসবে কত? 2। এইটাকে 2.41 দিয়ে ভাগ করলে এইটা আসবে 1.5, মানে 1.449। আর এটাকে 2.41 দিয়ে ভাগ করলে হবে 1। তাহলে এটা সিম্পলিফাইড রেশিও হলো না, সিম্পলিফাইড করতে হবে। তাহলে এটা হবে 4, এইটা হবে 3, এটা হবে 2। তাহলে 4:3:2 হলো সিম্পলেস্ট হোল নাম্বার রেশিও। 4:3:2 হলো। তাহলে 4:3:2 এখান থেকে আমি ক্যালকুলেট করছি এবার দেখো। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা কি হয়ে গেল আমার? ফর্মুলা হয়ে গেল C4H3O2। এবার আমি এর ভেপার ডেন্সিটি জানি। তাহলে ভেপার ডেন্সিটি জানি মানে কম্পাউন্ডের মলিকিউলার মাসও আমি জেনে যাব। মোলার মাস যেটা বলবো সেটাই এখানে মলিকুলার মাস হয়ে যাবে 2 ইন্টু ভেপার ডেন্সিটি। তাহলে n হয়ে যাবে 2 ইন্টু ভেপার ডেন্সিটি ডিভাইডেড বাই এর ফর্মুলা মাস। ফর্মুলা মাস করলে কত হবে দেখবে? ফর্মুলা মাস করলে 83 আসবে। তাহলে 2 ইন্টু ভেপার ডেন্সিটি হয়ে গেল তোমার 83, আর ফর্মুলা মাসও 83। তাহলে এটা 2 এসে গেল। তাহলে মলিকুলার ফর্মুলা হয়ে যাবে C8H6O। নেক্সট কনসেপ্টে যেটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে স্টয়কিওমেট্রি অফ কেমিক্যাল রিঅ্যাকশনস। খুবই খুবই ইম্পর্টেন্ট, সারা কেমিস্ট্রি জুড়ে এটা লাগবে। আমরা এই চ্যাপ্টার পড়ি, যে কোনো চ্যাপ্টার পড়ি, আমাদেরকে স্টয়কিওমেট্রি অফ কেমিক্যাল রিঅ্যাকশন সম্পর্কে কমপ্লিট আইডিয়া একটা থাকতে হবে। চলো আমরা শুরু করছি। স্টয়কিওমেট্রি অফ কেমিক্যাল রিঅ্যাকশনস। স্টয়কিওমেট্রি কথাটার মানে কি? এই যে টার্মটা, এই টার্মটা অ্যাকচুয়ালি তোমাকে কি বলে? স্টয়কিওমেট্রি মানে হলো যে কোয়ান্টিটেটিভ রিলেশনশিপ অ্যামং রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্ট। কি এটা? এটা মানে হচ্ছে কোয়ান্টিটেটিভ রিলেশনশিপ অ্যামং রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড
প্রোডাক্টস। কথাটা মানে কি হলো, যে রিঅ্যাক্ট্যান্টের এত গ্রাম রিঅ্যাকশন করলে প্রোডাক্ট কত গ্রাম তৈরি হবে, বা প্রোডাক্ট এত তৈরি হলে রিঅ্যাক্ট্যান্ট কতটা তৈরি হবে, এর কোয়ান্টিটেটিভ যে রিলেশন, এই রিলেশনটাকে আমরা বলবো স্টয়কিওমেট্রি। স্টয়কিওমেট্রি কথাটা এসেছে একটা গ্রিক ওয়ার্ড থেকে, এটা একটা গ্রিক ওয়ার্ড থেকে এসেছে, যে ওয়ার্ডটার দুটো পার্ট, একটা হচ্ছে স্টয়কিয়ন, এটা দুটো পার্ট আছে, একটা হচ্ছে স্টয় CHEION স্টয়কিয়ন, যার কথার মানে হচ্ছে এলিমেন্ট, আর মেট্রি মেট্রন থেকে এসেছে, মেট্রন যার মানে হচ্ছে মেজার করা। তার মানে এলিমেন্ট মেজার করা, এটা মানে তাই দাঁড়ালো। তার এলিমেন্ট মেজার করা দাঁড়ালো। এলিমেন্টের কি মেজার করতে পারি আমরা? মাস মেজার করতে পারি, মোল মেজার করতে পারি। তাহলে এই সমস্ত কিছু রিলেশন যেখানে আমরা আলোচনা করব, সেটাই হবে আমাদের স্টয়কিওমেট্রি রিলেশন অফ কেমিক্যাল রিঅ্যাকশনস। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে বেসিক্যালি আমরা কত রকমের রিলেশন পেতে পারি সেই জায়গাটা একটুখানি দেখো। যে কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশন যদি লিখি, ফর এক্সাম্পল নাইট্রোজেন হাইড্রোজেন রিঅ্যাকশন করছে, এখান থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে। এই কেমিক্যাল রিঅ্যাকশনটাকে যখন আমরা রিপ্রেজেন্ট করছি ইন টার্মস অফ রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্ট, তাহলে সামনে যে এই যে কনস্ট্যান্ট গুলো আমরা দিচ্ছি, এখানে 1 আছে, এই কনস্ট্যান্ট গুলোকে বলা হয় স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট। তাহলে এই টার্মগুলো কি? এই প্রত্যেকটা টার্মকেই আমরা কি বলবো? স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট। স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট আমাদেরকে কি বলে? আমাদেরকে এটাই বলে যে এই নাইট্রোজেনের 1 মোল যদি রিঅ্যাকশন করে, তাহলে এটা 3 মোল হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাকশন করবে এবং 2 মোল কি তৈরি করবে? অ্যামোনিয়া তৈরি করবে। জাস্ট এটাই আমাকে বলে স্টয়কিওমেট্রিক রেশিওটা। তাহলে আমরা স্টয়কিওমেট্রিক রেশিওটাকে আমরা মোলের সঙ্গে কম্বাইন করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, কেমিক্যাল ইকুয়েশন সম্পর্কে আমরা জানি, আমরা একটা ইকুয়েশনকে এরকম করে লিখতে পারি, কোয়ান্টিটেটিভলি লিখতে পারি। এবার দেখো, যখনই আমি স্টয়কিওমেট্রিক ক্যালকুলেশন করতে হবে, অবশ্যই আমি যে কেমিক্যাল ইকুয়েশনটাকে লিখবো, সেই কেমিক্যাল ইকুয়েশনটাকে ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন হতে হবে। এটা হচ্ছে কন্ডিশন। তাহলে কোন একটা কেমিক্যাল ইকুয়েশনকে কিভাবে ব্যালেন্স করা যায়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে পয়েন্ট লেখো, ব্যালেন্সিং অফ কেমিক্যাল রিঅ্যাকশন। কোন একটা কেমিক্যাল রিঅ্যাকশনকে কত রকম ভাবে ব্যালেন্স করা যায়? ব্যালেন্স করার জন্য আমাদের কাছে 4টে মেথড আছে। নাম্বার ওয়ান মেথডটার নাম হচ্ছে হিট অ্যান্ড ট্রায়াল মেথড। হিট অ্যান্ড ট্রায়াল মেথড, যেটা আমরা সবসময় করি, হিট অ্যান্ড ট্রায়াল মেথড, বা এটাকে আমরা বলি ট্রায়াল অ্যান্ড এরর মেথড, একই ব্যাপার, হিট অ্যান্ড ট্রায়াল মেথড। নাম্বার 2, সেকেন্ড আমাদের কাছে আছে পার্শিয়াল ইকুয়েশন মেথড। পার্শিয়াল ইকুয়েশন মেথড। তোমরা 3 নম্বর, যেটা অলরেডি তোমরা হয়তো শিখেছো ক্লাস 11-এ, অক্সিডেশন নাম্বার মেথড, রেডক্স রিঅ্যাকশনে ব্যালেন্সের জন্য অক্সিডেশন নাম্বার মেথড। 4 নম্বর তোমরা শিখেছো আয়ন ইলেকট্রন মেথড, যেটাও রেডক্স রিঅ্যাকশনের জন্য করা যায়। তো সবার প্রথমে আমি তোমাদেরকে শেখাবো হিট অ্যান্ড ট্রায়াল মেথড। এইটাকে আমি বলি ABCD মেথড। বইয়ে পাবে না ABCD, বইয়ে লিখবে হিট অ্যান্ড ট্রায়াল মেথড। তোমাকে যদি আমি যে কোনো একটা ইকুয়েশন দিই, তুমি ব্যালেন্স করতে পারবে, ব্যালেন্স করবে অ্যাটমগুলোকে দুদিকে ব্যালেন্স করে তুমি বের করতে পারবে। কিন্তু আমি বলছি ABCD মেথড, ব্যাপারটা কিরকম দেখো। তাহলে বাকি এই অক্সিডেশন নাম্বার মেথড আর আয়ন ইলেকট্রন মেথড, এই দুটো মেথডকে আমরা রেডক্স রিঅ্যাকশনে গিয়ে পড়বো, মানে এর পরেই আমরা রেডক্স চ্যাপ্টারটা পড়বো। ঠিক আছে? এই চ্যাপ্টারটা পড়ার পরেই, কারণ এই চ্যাপ্টারটার সঙ্গে রেডক্স চ্যাপ্টারটা পুরোপুরি লিঙ্কড। ঠিক আছে? সাথে সাথেই পড়বো আমরা, এই চ্যাপ্টারটা শেষ হলেই রেডক্স ওই চ্যাপ্টারটা আগে পড়বো।
তো আমি হিট অ্যান্ড ট্রায়াল মেথড বা এবিসিডি মেথডটা তোমাদেরকে শেখাচ্ছি, খুব সহজ ব্যাপার, তোমরা ছোটবেলা থেকেই করে আসছো, কিন্তু তবু একটু নতুন করে শেখো। মনে করো তোমাকে আমি একটা কেমিক্যাল ইকুয়েশন দিলাম, C3H8 প্লাস O2, এখান থেকে তোমার হয়েছে মনে করো CO2 প্লাস ওয়াটার। আমি তোমাকে বললাম যে তুমি এটাকে ব্যালেন্স করো, তুমি কি করবে? এদিকে 3টে কার্বন, এদিকে 3 গুণ করবে, ওইদিকে অক্সিজেনকে মেলাবে দিয়ে এদিকে অক্সিজেনকে ব্যালেন্স করবে। ঠিক এইরকম করেই আমরা ক্যালকুলেশনটা করব। তো ওইটাই হিট অ্যান্ড ট্রায়াল মেথড, যেটা তোমার টাইম কনজিউমিং হবে, একটার পর একটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। কিন্তু আমি এখানে কি করব, এবিসিডি মেথড ইউজ করব, মানে ওই মেথডটাকে একটু সিম্পলিফাই করবো। আমি কি করব, এখানে এ বসাবো, এখানে বি বসাবো, এখানে সি বসাবো, এখানে ডি বসাবো। এবিসিডি কে আমি বোথ সাইড কি করব, নাম্বার অফ অ্যাটমকে সমান করব। তাহলে যেমন এইদিকে 3টে এ আছে, কার্বনের সংখ্যা যদি দেখো তুমি কার্বন, তাহলে এইদিকে 3A 3টে কার্বন, আর ওইদিকে কি আছে সি, তাহলে 3A ইকুয়াল টু সি। হাইড্রোজেন যদি দেখো তুমি, হাইড্রোজেন বোথ সাইড সমান করছি, তাহলে এইদিকে 8A হাইড্রোজেন আছে আর এইদিকে হাইড্রোজেন আছে 2D, তাহলে হাইড্রোজেনও ব্যালেন্স হয়ে গেল। অক্সিজেন যদি ব্যালেন্স করো তুমি, তাহলে এইদিকে হচ্ছে 2B আর ওইদিকে অক্সিজেন আছে 2C প্লাস D। কারো কোনো কনফিউশন আছে এটাতে? বোথ সাইড আমি অ্যাটম সংখ্যা সমান করছি, আমি মনে করছি যে এবিসিডি বসালেই আমার এই ইকুয়েশনটা ব্যালেন্স হবে। এবার আমি বোথ সাইড অ্যাটম সংখ্যা সমান করছি। অ্যাটম সংখ্যা কি করে সমান করছি, তাহলে এইদিকে কার্বন কটা আছে 3A, এদিকে কার্বন কত আছে সি, তাহলে 3A ইকুয়াল টু সি কার্বনের ক্ষেত্রে। যদি আমি হাইড্রোজেনের ক্ষেত্রে করি, তাহলে এইদিকে 8A লেফট হ্যান্ড সাইডে, আর রাইট হ্যান্ড সাইডে হাইড্রোজেন হচ্ছে 2D, তাহলে 8A ইকুয়াল টু 2D। আবার অক্সিজেনের ক্ষেত্রে যখন দেখবো, অক্সিজেন লেফট হ্যান্ড সাইডে 2B, রাইট হ্যান্ড সাইডে অক্সিজেন হচ্ছে 2C প্লাস ডি, এখানেও অক্সিজেন আছে, এই যে অক্সিজেন এখানেও আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 2B ইকুয়াল টু 2C প্লাস ডি। এরকম একটা ইকুয়েশন, আমি 3টে ইকুয়েশন পেলাম, আমার কাছে 4টে ভেরিয়েবল আছে। তাহলে 3টে ইকুয়েশন থাকলে 4টে ভেরিয়েবল কখনো সলভ করা যায় না। কি বললাম বুঝতে পেরেছো? তোমার কাছে যদি 3টে ইকুয়েশন থাকে আর 4টে ভেরিয়েবল থাকে, তাহলে তুমি সেটা কখনোই সলভ করতে পারবে না। তার জন্য আমাকে কি করতে হবে, এখানে লেট এ ইকুয়াল টু 1, কোনো একটাকে 1 ধরে নিলাম, যে কোনো একটাকে 1 ধরে নিতে পারো, তাহলে আমি এখানে A1 ধরে নিলাম। তাহলে এ যদি 1 হয়, তাহলে তোমার সি বেরিয়ে গেল 3, সি বেরিয়ে গেল 3। এ যদি 1 হয়, তাহলে ডি তোমার হয়ে গেল 4, আর সি যদি তোমার 3 হয়, তাহলে বি তোমার হয়ে গেল 5। ক্যালকুলেশন করতে পারছি, তাহলে তোমার ইকুয়েশন সলভ হয়ে গেল। দেখো 8, এ কত ধরেছি 1, 8 ধরেছি কত 1, তাহলে C3H8 প্লাস বি কত বেরিয়েছে 5, 5O2, এখান থেকে সি কত বেরিয়েছে 3, 3CO2, ডি কত বেরিয়েছে 4, 4H2। ব্যালেন্স হয়ে গেল ইকুয়েশন। স্টোইকিওমেট্রিক ক্যালকুলেশনের সময় অবশ্যই ইকুয়েশন ব্যালেন্স থাকতে হবে, আর এই জন্যই ব্যালেন্স করাটা খুবই জরুরি। ইকুয়েশন দেখো ব্যালেন্স হয়েছে কি হয়নি। তাহলে হিট অ্যান্ড ট্রায়াল মেথডটা বুঝতে পেরেছি। এবার তুমি এটা করতে পারতে, তুমি এখানে কার্বন 3টে আছে, এদিকে 3 বসাতে পারতে, এরকম করে ব্যালেন্স করতে পারতে। তার থেকে এটা তোমার যত জটিলই রিয়াকশন হোক না কেন, তোমার এটা আরো সহজে হয়ে যাবে। যেমন তোমাকে যদি আমি এরকম বলতাম, তুমি যেখানে কনফিউশন তোমার হয়ে যাবে, সেটা হচ্ছে আমি তোমাকে বললাম যে CXHY O2 এর সঙ্গে রিয়াকশন করেছে, CO2 করেছে, আর H2O করেছে। এবার তুমি বলো কোএফিসিয়েন্ট কি হবে, ব্যালেন্স করো ইকুয়েশনটাকে, তাহলে তোমার আর তুমি বুদ্ধি আর খাটবে না অত সহজে। তখনও আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো। আমি মেথড কি বসাবো, ABCD, বোথ সাইড অ্যাটম সংখ্যা সমান করব। তাহলে এইদিকে আছে AX, কার্বনের কথা দেখো, কার্বন আছে AX, রাইট হ্যান্ড সাইডে কার্বন আছে C। হাইড্রোজেন দেখো, লেফট হ্যান্ড সাইডে হাইড্রোজেন আছে AY, রাইট হ্যান্ড সাইডে হাইড্রোজেন আছে 2D। অক্সিজেন দেখো, লেফট হ্যান্ড সাইডে অক্সিজেন আছে 2B, রাইট হ্যান্ড সাইডে অক্সিজেন আছে 2C প্লাস D। যেহেতু 3টে ইকুয়েশন, লেট A ইকুয়াল টু 1, তাহলে A1 হলে C হয়ে গেল তোমার X, তাহলে A1 হলে D হয়ে গেল তোমার Y/2, আর DY/2 CX, তাহলে B তোমার হয়ে যাবে 2X প্লাস Y/2/2, তাহলে X প্লাস Y/4। তাহলে তোমার ইকুয়েশন ব্যালেন্স হয়ে গেল CXHY
প্লাস বি কত বেরোলো x+y/4, x+y/4 O2 ব্যালেন্স করলে এখানে সি হয়ে গেল কত xCO2 প্লাস ডি হয়ে গেল y/2। আশা করছি তোমরা বুঝতে পেরেছো হিট অ্যান্ড ট্রায়াল মেথডটা কি জিনিস। হিট অ্যান্ড ট্রায়াল মেথডের আমি এটা একটু সিম্পলিফাইড ফর্ম তোমাকে বললাম। তাহলে যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশনকে আমরা ব্যালেন্স করতে পারবো। চলো বাকি মেথডগুলো আমি বলছি না, পার্শিয়াল ইকুয়েশন মেথডও একটা আছে, এটা অত ইম্পর্টেন্ট নয়, মানে এটা তোমাদেরকে না শিখলেও চলবে। আর এই দুটো তো আমি বললাম পরে তোমাকে শেখাবো। নেক্সট আমরা চলে আসি যে আমাকে কি রকম প্রবলেম দেবে। তাহলে প্রবলেম বেসড অন কেমিক্যাল ইকুয়েশন, স্টয়কিওমেট্রিক প্রবলেম। ঠিক আছে, কি কি প্রবলেম হতে পারে দেখো। তাহলে এখানে পয়েন্ট করো, প্রবলেমস বেসড অন স্টয়কিওমেট্রি। এর 5 রকমের ডিফারেন্ট টাইপের প্রবলেম হতে পারে। নাম্বার 1, তোমাকে বললো মোল টু মোল রিলেশনশিপ, মোল টু মোল রিলেশনশিপ। মোল টু মোল রিলেশনশিপ কি? তোমাকে হয়তো রিঅ্যাকট্যান্টের মোল বললো, প্রোডাক্টের মোল চাইলো, হয়তো তোমাকে রিঅ্যাকট্যান্টের প্রোডাক্টের মোল বললো, রিঅ্যাকট্যান্টের মোল চাইলো, তো মোল টু মোল রিলেশনশিপ। নাম্বার 2, মোল টু মাস রিলেশনশিপ। এরকম হতে পারে তোমাকে রিঅ্যাকট্যান্টের মোল বললো, প্রোডাক্টের মাস চাইলো, বা প্রোডাক্টের মাস বললো, রিঅ্যাকট্যান্টের মোল চাইলো, এরকম রিলেশনশিপ হতে পারে। নাম্বার 3, মাস টু মাস রিলেশনশিপ। নাম্বার 4, মাস টু ভলিউম রিলেশনশিপ। নাম্বার 5, ভলিউম টু ভলিউম রিলেশনশিপ। বুঝতে পারছো, টাইপ অফ প্রবলেম হতে পারে 5টা ডিফারেন্ট টাইপের তোমার প্রবলেম হতে পারে। তাহলে সবার প্রথমে আমরা চলে আসি, প্রথম যে টাইপটা আছে সেটা হচ্ছে মোল টু মোল রিলেশনশিপ। মোল টু মোল রিলেশনশিপ তো সিম্পল প্রবলেম হবে। কোশ্চেন দেখো, ফার্স্ট টাইপের মোল টু মোল রিলেশনশিপ। কনসেপ্টটাকে আমি শেখাবো, কনসেপ্টটা শিখে তোমরা অ্যান্সার করবে। আগে প্রথমে আমি একটা কোশ্চেন লিখছি, তারপরে কনসেপ্ট শিখেছি, তারপরে আমি অ্যান্সারটাকে বলছি। তাহলে কোশ্চেন হচ্ছে, হাউ মেনি মোলস অফ নাইট্রোজেন are needed to produce 8.2 moles of ammonia by reaction with hydrogen. ইন জেনারেল তোমাকে পরীক্ষার সময় ইকুয়েশন দেওয়া থাকতে পারে, হয়তো ব্যালেন্স করা নাও থাকতে পারে, কিন্তু ইকুয়েশন দেওয়া থাকতে পারে, নাও থাকতে পারে। তো আমাকে এই কোশ্চেনটা আমরা সলভ করতে চাইছি, তাহলে আমি এখানে একটুখানি জায়গা রেখে দিচ্ছি আপাতত এতটুকু, আমি তারপরে আগে আগে কনসেপ্টটাকে বোঝাচ্ছি। তোমাকে একটা এরকম ইকুয়েশন দেওয়া হলো যে এ এ প্লাস বি বি, এখান থেকে মনে করো সি সি প্লাস ডি ডি, এটা একটা ইকুয়েশন দেওয়া হলো, তোমাকে মোল টু মোল রেশিও বের করতে হবে। যাই খুব প্রবলেম হোক না কেন, প্রথমে আমরা মোল টু মোল রেশিওই বের করব, তারপরে সেটাকে মোলটাকে ভলিউমে বা মোলটাকে মাসে যেখানে হোক কনভার্ট করে নেব। কি হবে দেখো, তোমাকে প্রথমে কি করতে হবে, দেখো এখানে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলোকে লিখে ফেলো। কার কার? এ এর স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট এ, বি এর ক্ষেত্রে এখানে বি, সি এর ক্ষেত্রে সি, ডি এর ক্ষেত্রে ডি। স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন থেকে আমি পেলাম। তোমাকে মোল বের করতে হবে, মোল, মোল গিভেন হতে পারে তোমাকে কোনো একদিকে মোল দেওয়া আছে, তেমন এখানে মোল ধরো মনে করো এন এ, এখানে মোল মনে করো এন বি,
এখানে মোল মনে করো এনসি, এখানে মোল মনে করো এনডি, আফটার রিয়াকশন হোক বা যাই হোক এরকম মনে করো মোল দেওয়া আছে গিভেন। তাহলে সবসময় যেটা হবে সেটা হচ্ছে এইটা সবসময় ট্রু হবে যে এন এ বাই এ ইকুয়াল টু এন বি বাই বি ইকুয়াল টু এন সি বাই সি ইকুয়াল টু এন ডি বাই ডি। ওকে, এখানে একটুখানি মডিফাই করে এটা মোল শুধু লেখো, ভালো করে বুঝবে এই ফর্মুলাটা সবসময় হোল্ড করবে। বাট এই ফর্মুলাটাতে কোনটা কি সেটা বলছি। যেগুলো রিঅ্যাক্ট্যান্ট, ফর এক্সাম্পল এ আর বি, রিঅ্যাক্ট্যান্টের ক্ষেত্রে এন এ আর এন বি এটা হচ্ছে দ্য নাম্বার অফ মোলস কনজিউমড, মানে নাম্বার অফ মোল কতটা রিয়াকশন করেছে। তাহলে এন এ এন বির ক্ষেত্রে এটা হলো যে নাম্বার অফ মোল কনজিউম, মানে কতটা খরচ হয়েছে। আর এইখানে হচ্ছে এনসিএনডি এটা হচ্ছে নাম্বার অফ মোল প্রডিউসড। এরকম যদি তোমাকে একটা এম্পিরিক্যাল একটা ইকুয়েশন দেওয়া থাকে সেখানে তুমি এটা লিখতে পারো, এবং এই কন্ডিশনটা হোল্ড করবে। এই কন্ডিশনটা হোল্ড করবে কখন হোল্ড করবে? যদি এন এ আর এন বি, যেটা মোল লিখছি আমি এ আর বি এর মোল, তারা হবে নাম্বার অফ মোল কনজিউমড, মানে কত মোল এ আর বি খরচ হয়েছে বা কত মোল এ আর বি রিয়াক্ট করেছে। তুমি বলতে পারো নাম্বার অফ মোল অফ এ অ্যান্ড বি রিয়াক্টেড। আর এইদিকে সিডি যেহেতু প্রোডাক্ট, তাহলে এটা হবে নাম্বার অফ মোল প্রডিউস, যে নাম্বার অফ মোল সি অ্যান্ড ডি যেটা প্রোডাক্ট তৈরি হয়েছে। তাহলে এটা সবসময় হোল্ড করবে। তাহলে এবার কোশ্চেনটাতে আসা যাক। কোশ্চেনটাতে বলেছে যে হাউ মেনি মোল অফ নাইট্রোজেন আর নিডেড টু প্রডিউস 8.2 মোল অফ অ্যামোনিয়া। তাহলে এখানে অ্যাকচুয়ালি নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে রিয়াকশন করিয়েছে, যেখানে অ্যামোনিয়া তৈরি হয়েছে। তাহলে তুমি যদি এখানে স্টোইকিওমেট্রিক কোফিসিয়েন্ট দেখো, তাহলে এটা হচ্ছে 1:3:2, এটা স্টোইকিওমেট্রিক কোফিসিয়েন্ট। তাহলে তোমাকে কি দেওয়া আছে? নাম্বার অফ মোল অফ অ্যামোনিয়া প্রডিউস 8.2। তার মানে এখানে তুমি লিখতে পারো n অফ নাইট্রোজেন বাই 1 ইকুয়াল টু n অফ হাইড্রোজেন বাই 3 ইকুয়াল টু n অফ অ্যামোনিয়া বাই 2। তোমার কাছে গিভেন কোনটা? গিভেন কোনটা? তোমার কাছে গিভেন হচ্ছে 8.2, যেটা হচ্ছে মোল অফ অ্যামোনিয়া প্রডিউসড। তার মানে এইটা তোমাকে দেওয়া আছে, এটা তো প্রডিউস হবে। তাহলে এইটা তোমার দেওয়া আছে 8.2। তোমার কাছে চেয়েছে কোনটা? মোল অফ নাইট্রোজেন নিডেড, তাহলে এটা চেয়েছে। তাহলে অ্যান্সার হয়ে গেল। তাহলে সুতরাং n অফ n2 মোল অফ নাইট্রোজেন নিডেড ইজ ইকুয়াল টু 8.2/2, তার মানে 4.1। এইটাই হলো তোমার অ্যান্সার। কত সহজে হয়ে গেল, বুঝতে পেরেছো? তোমাকে এদিক ওদিক ক্যালকুলেশন করার দরকার হলো না। বুঝেছো বোঝনি? না হলে তোমাকে কি করতে হবে, এমন এমন ক্যালকুলেশন করতে হতো যেটা পুরো ডিফিকাল্ট হয়ে যেত ব্যাপারটা তোমার কাছে। তাহলে এইটাকে আমরা মনে রাখলে আমাদের আর কোশ্চেন ডিফিকাল্ট মনে হবে না। ওকে, আরেকটা কোশ্চেন, আরেকটা কোশ্চেন নিই, তাহলে আরো সুবিধা হবে। আমি একটা কোশ্চেনই নিই, তাহলে তোমরা বুঝতে পারবে। আবার দেখো, যারা ঠিকঠাক বুঝতে পারোনি, আরেকটা কোশ্চেন নিচ্ছি। কোশ্চেনটা হলো হাউ মেনি মোল অফ আয়রন, হাউ মেনি moles of iron can be made from Fe2O3 by the use of 16 mole of carbon monoxide, 16 mole of carbon monoxide in the following reaction. In the following reaction. রিঅ্যাকশন দেওয়া আছে তোমাকে, আমি বলছি রিঅ্যাকশন তোমাকে দেওয়া থাকবে এরকম কোনো কথা নেই, নাও থাকতে পারে, কিন্তু এখানে তোমাকে ব্যালেন্স ইকুয়েশন দেওয়া আছে। সিম্পলিফাইড করেছে, তাহলে আমি অ্যান্সার ডাইরেক্ট লিখছি। দেখো, আমরা লিখতে পারি যে মোল অফ Fe2O3 ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু মোল অফ CO ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু
মোল অফ Fe ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু মোল অফ CO2 ডিভাইডেড বাই 3। তোমাকে যাই কোশ্চেন করুক তুমি এই ইকুয়েশনটা প্রথমে লিখে ফেলো। তার মধ্যে এই দুটো মোল কি, এই দুটো মোল হচ্ছে কনজিউমড মানে রিঅ্যাকশন হয়ে গেছে, আর এই দুটো মোল কি, এই দুটো মোল হচ্ছে প্রোডিউস মানে তৈরি হয়েছে। তাহলে তোমাকে এখানে দেওয়াই আছে যে ইউজ অফ 16 মোল অফ কার্বন মনোক্সাইড। তাহলে কার্বন মনোক্সাইডের মোলটা তোমাকে দেওয়া আছে, এইটা হচ্ছে 16। তোমাকে তো চেয়েছে কি আয়রনের কতটা তৈরি হবে, হাউ মেনি মোল অফ আয়রন, তার মানে এটা চেয়েছে। তাহলে আনসার হয়ে গেল তো। তাহলে সুতরাং এন অফ Fe হয়ে যাবে তোমার 2/3 ইন্টু 16। তাহলে কত হবে 16 দুগুণ 32/3। তাহলে এটা হয়ে যাবে 10.67। বলো 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 কি বলছো বলো। অ্যামোনিয়ামটা আরেকবার দেখান। অ্যামোনিয়াটা আরেকবার, অ্যামোনিয়াটা হ্যাঁ আরেকবার হ্যাঁ হ্যাঁ দেখান। অ্যামোনিয়াটা বলছি দেখো। তাহলে এটা এরকম লিখে ফেলেছো, প্রথমে এই ইকুয়েশনটা লিখে ফেলেছো, লিখেছি। লিখেলে এবার ইকুয়েশনে তোমাকে কি বলেছে, কি প্রডিউস করতে হবে, অ্যামোনিয়া প্রডিউস করতে হবে 8.2 মোল। তার মানে অ্যামোনিয়া প্রডিউস ইকুয়াল টু 8.2 মোল, এটা দেওয়া আছে। তোমার কাছে চেয়েছে নাইট্রোজেন কতটা লাগবে, মানে এন অফ নাইট্রোজেন তোমার কাছে চেয়েছে। তাহলে এন অফ নাইট্রোজেন মানে 8.2/2, তাহলে 4.1 মোল অ্যান্সার হয়ে গেল। উইথিন এ সেকেন্ড তোমার অ্যান্সার চলে আসবে। এবার আমরা আগে যেরকম করতাম, আগে আমরা কিভাবে করতাম, আমরা ক্যালকুলেশন করতাম 1 মোল নাইট্রোজেন মানে 2 মোল এ, 2 মোল নাইট্রোজেন মানে এরকম করে করতাম, ওরকম করে গেলে আমাদের টাইম লেগে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এই ফর্মুলাটাকে ইউজ করবো। বুঝতে পেরেছি পারিনি? তাহলে মোল টু মোল রেশিও, এবং এটাকেই আমরা সবসময় ইউজ করবো। সে আমার মোল টু মোল রেশিও দিক, মোল টু মাস রেশিও দিক, যাই দিক না কেন আমরা এই ফর্মুলাটাই ইউজ করবো। দেখো এবার কোশ্চেন, এটা এনসিআরটি তে আছে, এটা পরের টাইপের বলছি, মোল টু মাস রেশিও। কোশ্চেনটা বলেছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার, amount of water in grams produced by combustion of কি বলেছে 16 গ্রাম মিথেন। এটা হচ্ছে কোশ্চেন, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ইন গ্রামস প্রডিউসড বাই কম্বাশন অফ 16 গ্রাম মিথেন। তাহলে এটা গ্রাম টু গ্রাম রেশিও না, মানে মাস টু মাস রেশিও তোমাকে বের করতে বলেছে, মাস টু মাস রিলেশনশিপের অঙ্ক এটা, তাই না? মাস দেওয়া আছে, তোমাকে যে মাস চেয়েছে প্রোডাক্টে। তো প্রথমে আমাকে কি করতে হবে, আমাকে তো কেমিক্যাল রিঅ্যাকশনটা লিখতে হবে। তাহলে CH4 কম্বাশন বলেছে মানে অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন, এখানে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার। এবার ABCD মেথডে তুমি রিলেশন বের করবে, বানাবে। এখানে তো তুমি সিম্পলিফাই করতে পারবে যে এখানে 2O2 হবে আর এখানে 2H2, তো সিম্পলিফাইড হয়ে গেল। আচ্ছা, এখানে ফর্মুলাতে এখানে আমি একটু গ্যাস কথাগুলো লিখে দিচ্ছি, কারণ এটা গ্যাসিয়াস রিঅ্যাকশন, এটাও গ্যাস, কম্বাশন করছে হাই টেম্পারেচারে গ্যাস ছিল। তাহলে তুমি লিখতে পারো তো, দেখো আমরা যে ফর্মুলা লিখেছিলাম তাতে আমি লিখতে পারি যে মোল অফ মিথেন বাই 1 ইকুয়াল টু মোল অফ অক্সিজেন কনজিউমড বাই 2 ইকুয়াল টু মোল অফ কার্বন ডাইঅক্সাইড প্রডিউসড বাই 1 ইকুয়াল টু মোল অফ ওয়াটার প্রডিউসড বাই 2। তাহলে আমাকে কি করতে হবে, 16 গ্রাম মিথেন নিয়েছে, তাহলে 16 গ্রাম মিথেন মানে কত মোল, 1 মোল। 1 মোল। তার মানে আমি এইখানে 16 গ্রাম মিথেনটাকে প্রথমে মোলে কনভার্ট করব। তাহলে মোল অফ মিথেন ইজ ইকুয়াল টু 16/16 মানে 1। তাহলে এইটা N অফ CH3, এটা হয়ে গেল তোমার 1। তাহলে তুমি মোল অফ ওয়াটার পেয়ে যাবে তো। তাহলে কত মোল ওয়াটার প্রডিউস হয়েছে, এটা প্রডিউস, তাহলে এটা হলো 2 ইন্টু মোল অফ মিথেন, তার মানে 2 মোল। এবার 2 মোল ওয়াটার মানে 2 ইন্টু 18 গ্রাম, তার মানে এটা হয়ে গেল 36 গ্রাম। তাহলে অ্যান্সার হয়ে গেল 36 গ্রাম। বুঝলে না? বুঝতে পারছো? 2 লাইনে অ্যান্সার হবে যদি ঠিকঠাক ভাবে এটাকে অ্যাপ্লাই করতে পারো। আর একটা কোশ্চেন দিই।
হাউ মেনি মোল অফ মিথেন আর রিকোয়ার্ড, একই কোশ্চেন এখানেই, এটাও এনসিআরটি তে আছে। হাউ মেনি মোলস অফ মিথেন আর রিকোয়ার্ড টু প্রডিউস 22 গ্রাম of carbon dioxide gas after combustion। লিখে করে ফেলো অঙ্কটা, এটাও এনসিআরটির কোশ্চেন। হাফ মোল। কত মোল? হাফ মোল। হাফ। হাফ মোল, ঠিক আছে। তাহলে এখানে ইকুয়েশন লিখছি, দেখো মিথেন প্লাস অক্সিজেন, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড প্লাস 2H2। তাহলে ফর্মুলা আমাদের লেখা যায় যে n অফ মিথেন বাই 1 ইকুয়াল টু n অফ অক্সিজেন বাই 2 ইজ ইকুয়াল টু n অফ CO2 বাই 1 ইকুয়াল টু n অফ H2O বাই। তাহলে এখানে তোমাকে দেওয়া আছে প্রোডাক্ট ফর্ম 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে কত মোল? 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে হাফ মোল, তাই না? তাহলে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে হাফ মোল। তাহলে এইটা তুমি পেয়ে গেলে হাফ। তাহলে এটা যদি হাফ মোল হয় তাহলে মিথেনে চেয়েছে মোল, তাহলে মিথেনের মোল হয়ে গেল হাফ, অ্যান্সার হয়ে গেল তো এখানেই। তাহলে n অফ মিথেন কনজিউমড ইজ ইকুয়াল টু হবে 0.5। ক লাইন লাগলো? ঠিক আছে, তাহলে এইরকম কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করা হবে, পারবো করতে? ঠিক আছে। আর একটা, তাহলে পরের টাইপটাতে যাই, মাস আর ভলিউম রিলেশনশিপে যাই। ওখানে দেখি আমি এনসিআরটির একটা প্রবলেম নেই। মাস ভলিউম রিলেশনশিপে বলছে অ্যান ইমপিওর স্যাম্পল, অ্যান ইমপিওর স্যাম্পল অফ সোডিয়াম ক্লোরাইড which weight 1.20 gram gave on treatment with excess of AgNO3 solution 2.40 gram of AgCl as a product, as precipitate, PPT মানে precipitate. Calculate the percentage purity of the sample. স্যাম্পলটার পিউরিটি বের করতে বলেছে, পার্সেন্টেজ পিউরিটি। এটা কোশ্চেন হবে না, পার্সেন্টেজ পিউরিটি অফ দ্য স্যাম্পল। কোশ্চেনটা আমি সলভ করছি এরকম করে। তাহলে দেখো, আমরা প্রথমে ইকুয়েশন লিখে ফেলবো। তাহলে NaCl রিঅ্যাকশন করবে AgNO3 এর সঙ্গে, প্রোডাক্ট তৈরি করবে AgCl প্লাস NaNO3। তো এখানে তো সিম্পলিফাইড একদম রেশিও আছে 1:1:1:1। তাহলে যাই মোল এখানে কনজিউম হবে ওখানে তাই মোল প্রডিউস হবে। তাহলে দেখো আমার AgCl কতটা তৈরি হয়েছে? 2.40 গ্রাম। তাহলে এখানে তৈরি হয়েছে 2.40 গ্রাম। তাহলে এটাকে মোলে কনভার্ট করো, কত মোল? কত মোল? তাহলে 2.40 বাই সিলভার ক্লোরাইডের মলিকুলার মাস হচ্ছে 143.5, এত মোল। তাহলে এটা মোলে কনভার্ট হলে কত মোল হয় দেখো তো একবার হিসাব করে। বড় মোল হয় 0.016। তাহলে এটা লিখবো আমি 1.67 ইন্টু 10⁻², এত মোল 1.67 × 10⁻²। তাহলে ঠিক তত মোলই এখানে এরা তৈরি হবে, সেম হবে তো, দুটো রেশিও সেম আছে। তাহলে এখানে তাহলে NaCl
যেটা আছে সেটা হচ্ছে 1.67 ইন্টু 10⁻⁻, তাহলে -2। তাহলে এত মোল তোমার NaCl লেগেছে। তাহলে এত মোল NaCl, এবার এটা মাসে নিয়ে যাই, 1.67 ইন্টু 10⁻⁻2 ইন্টু এর মোলার মাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 58.5। তাহলে এটাকে 58.5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এত গ্রাম। তাহলে এখানে গ্রামটা বেরিয়ে যাবে কত হলো দেখো, এটাকে ইন্টু করতে হবে 58.5, যদি এটা একটু টিডিএস হয়ে গেল, তাহলে 0.978 গ্রাম। তাহলে অ্যাকচুয়াল তোমার যে কম্পাউন্ডটা আছে সেখানে NaCl আছে 0.978 গ্রাম, কিন্তু কম্পাউন্ডটা তুমি কতটা নিয়েছিলে, 1.20 গ্রাম। তাহলে 1.20 গ্রামের মধ্যে এত গ্রাম শুধু কম্পাউন্ড আছে, তাহলে বাকিটা ইম্পিউরিটি, তাই না? তাহলে পার্সেন্টেজ পিওরিটি কত হলো, পার্সেন্টেজ পিওরিটি হয়ে গেল, কম্পাউন্ডে অ্যাকচুয়ালি কত আছে 0.978, কম্পাউন্ডটা নিয়েছে 1.20 ইন্টু 100%, এটা অ্যান্সার আসবে 81.5 হয়ে গেল আমাদের পার্সেন্টেজ পিওরিটি ক্যালকুলেশন। দেখো এই জায়গাটা বুঝতে পেরেছি তো, যে এইখানে যা মোল হবে এখানেও সেম মোলই হবে, কারণ এখানে তো 1:1 রেশিওতেই আছে। তাহলে মোল অফ NaCl কনজিউমড বাই 1 ইকুয়াল টু হয়ে যাবে মোল অফ AgCl প্রডিউস বাই 1, সেম। ঠিক আছে, চলো তাহলে এখান থেকে আমাদের এই প্রবলেমটা হয়ে গেল। আচ্ছা, পার্সেন্টেজ পিউরিটিটা আমি কি করে বের করলাম, যে অ্যাকচুয়ালি কম্পাউন্ডের মধ্যে তাহলে এত গ্রাম NaCl আছে, কিন্তু কম্পাউন্ডটা নিয়েছি কত 1.2 গ্রাম, তাহলে বাকিটা ইম্পিউরিটি। তাহলে পার্সেন্টেজ পিউরিটির দিক থেকে এই দুটো রেশিও করে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এটা তোমার পার্সেন্টেজ পিউরিটি বলবে কম্পাউন্ডের ক্ষেত্রে কত হবে। বুঝলাম? ওকে, চলো এইবারে আমরা যে কনসেপ্ট শিখবো সেটা আরো ইম্পর্টেন্ট কনসেপ্ট হয়ে যাবে আমাদের, সেটা হচ্ছে লিমিটিং রিএজেন্টের কনসেপ্ট। আচ্ছা, ভলিউম টু ভলিউম রেশিও করতে পারবো, ভলিউমটাকে মোলে কনভার্ট করবো 22.4 দিয়ে ভাগ করে, হবে না ওগুলো? সবগুলো মোলে নিয়ে যাব, মোল থেকে ওখান থেকে আমরা ওটাও কনভার্ট করতে পারবো। একটা কি ভলিউম টু ভলিউম রেশিওর একটা কোশ্চেন আলোচনা করবো নাকি? বলছে ক্যালকুলেট ভলিউম অফ অক্সিজেন, ক্যালকুলেট ভলিউম অফ অক্সিজেন at NTP that would be required to convert 5.2 liter of carbon monoxide to carbon dioxide, 5.2 liter of carbon monoxide to কার্বন ডাইঅক্সাইড, এটাই বের করতে বলেছে ভলিউম টু ভলিউম রেশিও। তা প্রথমে তো ইকুয়েশন লিখতে হবে যে কার্বন মনোক্সাইড, হ্যাঁ কোশ্চেনটা আরেকবার বলেন, কোশ্চেনটা দেখা যাচ্ছে না? হ্যাঁ ওই একটা বুঝতে পারছি না। ক্যালকুলেট ভলিউম অফ অক্সিজেন at NTP that would be required to convert 5.2 liter of carbon monoxide to carbon dioxide। তাহলে 5.2 লিটার কার্বন মনোক্সাইডকে রিঅ্যাকশন করাবো, এটা কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হবে, তাহলে এটা হবে 2, এখানে হবে 2। তাহলে রিলেশনশিপ আমরা পেয়ে গেছি এখানে, মোল টু মোল রিলেশনশিপ যদি আমরা দেখি, তাহলে কার্বন মনোক্সাইড যতটা কনজিউম হবে বাই 2 ইকুয়াল টু হবে অক্সিজেন যত দরকার হবে বাই 1 ইকুয়াল টু হবে কার্বন ডাইঅক্সাইড যতটা তৈরি হবে মোল অফ কার্বন ডাইঅক্সাইড ডিভাইডেড বাই 2 হবে। এটা রিলেশনশিপ হয়ে গেল মোল টু মোল। এবার আমাকে এর মধ্যে কোনো একটা মোল দেওয়া থাকবে, মোল তো দেওয়া নেই এখানে, আমার তো ভলিউম দেওয়া আছে। কার ভলিউম দেওয়া আছে? কার্বন মনোক্সাইডের ভলিউম দেওয়া আছে 5.2। তাহলে 5.2 লিটার কার্বন, তাহলে এন অফ কার্বন মনোক্সাইড কত হবে 5.2 বাই 22.4, এটা তো আমি পেয়ে গেলাম, 22.4 দিয়ে ভাগ করলেই তো আমার মোল পেয়ে গেলাম। তাহলে এটা আমি যদি পেয়ে যাই, আমার কাছে চেয়েছে কি দরকার হবে, ভলিউম অফ অক্সিজেন, তাহলে অক্সিজেনের মোল পেয়ে যাব। তাহলে সুতরাং মোল অফ অক্সিজেন রিকোয়ার্ড, এটা হচ্ছে মোল অফ অক্সিজেন রিকোয়ার্ড ইকুয়াল টু হবে কি মোল অফ কার্বন মনোক্সাইড বাই 2। মোল অফ কার্বন মনোক্সাইড হচ্ছে 5.2 বাই 22.4, আর এটার নিচে 2 হবে, তার মানে এটা হয়ে গেল 1/2। এটা পেলে মোল অফ কি
অক্সিজেন, তোমার কাছে কি চেয়েছে? ভলিউম অফ অক্সিজেন, তাহলে এটাকে 22.4 দিয়ে গুণ করতে হবে। তাহলে সুতরাং ভলিউম অফ অক্সিজেন রিকোয়ার্ড ইকুয়াল টু হচ্ছে 5.2 বাই 2 ইন্টু 22.4 ইন্টু 22.4 লিটার। এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে কত? কত হয় এটা বলো? বুঝেছি? তাহলে এইরকম আমাদেরকে কোশ্চেন করবে, তাহলে এগুলো তো তোমরা তাহলে সহজেই বের করতে পারবে। ঠিক আছে, তাহলে আরেকটা দিই, আরেকটা ভলিউম টু ভলিউম রেশিওতে আরেকটা করি, আরেকটা ভলিউম টু ভলিউম। হোয়াট ভলিউম অফ অক্সিজেন, হোয়াট ভলিউম অফ oxygen at STP is required to effect complete combustion of 200 centimeter cube of acetylene and what would be the volume of carbon dioxide formed, and what would be the volume of carbon dioxide? কোশ্চেন একদম সিম্পল, আমাকে প্রথমে কি করতে হবে? এর ইকুয়েশন লিখে ফেলতে হবে। অ্যাসিটিলিন মানে কি? C2H2, কার সঙ্গে রিঅ্যাকশন করাতে হবে? অক্সিজেনের সঙ্গে। এখান থেকে এটা তো কার্বন ডাইঅক্সাইড হবে আর ওয়াটার হবে। তা প্রথমে তো ব্যালেন্স করতে হবে ইকুয়েশন। ব্যালেন্স করার জন্য তোমাকে এখানে হবে 2, তাহলে এখানে 2 বসাবে, আর এখানে হয়ে যাবে তোমার 2H2O, তাহলে এখানে হবে 5O2, তাই না? 5O2, এটা 4H2 4CO2 হবে, তাহলে 4CO2 আর এটা হবে 5H2, তাহলে এটা আমাদের ইকুয়েশন হয়ে গেল। তাহলে বলো আমি এখান থেকে বলতে পারি তো আমার যে ফর্মুলা ছিল সেটাতে কি, যে N অফ C2H2 যা লাগবে সেটা বাই 2 ইকুয়াল টু অক্সিজেন যা খরচ হবে সেটা বাই 5 ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইড যা তৈরি হবে সেটা বাই 4 ইকুয়াল টু ওয়াটার যা তৈরি হবে, যা মোল অফ ওয়াটার তৈরি হবে বাই 2। এটা একটা রিলেশনশিপ আমরা পেয়ে গেলাম, মোল টু মোল রেশিও, তাই না? যে কত মোল হলে কত মোল হবে। এবার এখানে আমাকে বলে দিয়েছে যে কিছু একটা বলে দেওয়া থাকবে, যে অ্যাসিটিলিন বলে দিয়েছে আমাকে 200 সেন্টিমিটার কিউব অ্যাসিটিলিন। তাহলে 200 সেন্টিমিটার কিউব মানে কত লিটার? 1 লিটার মানে কত সেন্টিমিটার কিউব? 0.2 লিটার, 1000। তাহলে 0.2 লিটার হয়ে গেল। তাহলে তুমি যদি 0.2 লিটার পেয়ে যাও, কার ভ্যালুটা বলে দিয়েছে? অ্যাসিটিলিনের, তাহলে মোল অফ অ্যাসিটিলিন তো তুমি পেয়েই গেলে। তার মানে এই ভ্যালুটা তোমার হয়ে গেল কত? 0.2 বাই 22.4। এবার তোমাকে যা বলেছে তার অ্যান্সার করবে। ভলিউম অফ অক্সিজেন চেয়েছে, তাহলে আগে দেখো অক্সিজেন কতটা লাগবে, তাহলে মোল অফ অক্সিজেন লাগবে হচ্ছে 0.2 ইন্টু 5 ডিভাইডেড বাই 22.4। তাহলে ভলিউম অফ অক্সিজেন কি হবে অ্যান্সার? 0.2 ইন্টু 5 বাই 22.4 ইন্টু 22.4 লিটার। ঠিক আছে না? নেই 1 লিটার। তাহলে অ্যান্সার হয়ে গেল প্রথমে যে আমার কতটা লাগবে অক্সিজেন? 1 লিটার। ঠিক করছি তো? না, ভুল করেছি তো, এটা 5/2, হাফ আছে না এখানে, 2 আছে এখানে, তাহলে 5/2, তাহলে এটা হাফ লিটার। তাহলে হাফ লিটার অ্যান্সার হয়ে গেল, যে অক্সিজেন লাগবে হাফ লিটার। এবার আবার একটা কোশ্চেন জিজ্ঞেস করেছে, হোয়াট উড বি দ্য ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড ফর্ম? কার্বন ডাইঅক্সাইড কতটা তৈরি হবে? তো কার্বন ডাইঅক্সাইডের মোলটা বের করে ফেলি, তাহলে মোল অফ কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে কত? এটা হবে 4/2 ইন্টু 0.2 বাই 22.4। তাহলে ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে, এটা হয়ে যাবে 2 ইন্টু 0.2 বাই 22.4 ইন্টু 22.4 লিটার। কত সহজ হয়ে যাচ্ছে বুঝতে পারছো ক্যালকুলেশন? তাহলে এটা হবে 0.4 লিটার। যদি তোমাকে সেন্টিমিটার কিউবে অ্যান্সার থাকে, সেন্টিমিটার কিউবে করবে, এটা 500 সেন্টিমিটার কিউব, আর এটা 0.4 লিটার মানে 400 সেন্টিমিটার। ভলিউম টু ভলিউম রেশিও বলো, কারো কোনো ডাউট আছে এগুলোতে?
নেই তো? বলো বলো বলো। না হচ্ছে। পারবো আমরা এরকম কোশ্চেন সলভ করতে? চলো নেক্সট আমরা চলে যাচ্ছি যে কনসেপ্টে, সেটা হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট। লিমিটিং রিয়েজেন্ট। লিমিটিং রিয়েজেন্ট কি? মনে করো একটা রিয়াকশন হচ্ছে, যে রিয়াকশনে যে রিয়াক্ট্যান্টটা কমপ্লিটলি কনজিউম হয়ে যাবে। হতে পারে যে কোনো একটা পার্টিকুলার রিয়াক্ট্যান্ট আগেই কনজিউম হয়ে গেল, মানে কমপ্লিটলি কনজিউম হয়ে গেল, তো সেটাকে লিমিটিং রিয়েজেন্ট বলা হবে। তাহলে লিমিটিং রিয়েজেন্ট কাকে বলে সেটা লিখে ফেলি আমরা। দ্য রিয়াক্ট্যান্ট হুইচ gets completely consumed in a reaction is called limiting reactant. Limiting reactant বা লিমিটিং রিয়েজেন্ট। ওকে, কি করে চিনবে? সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে তুমি কি করে চিনবে কোন একটা রিয়াকশনে কোনটা লিমিটিং রিয়েজেন্ট। ঠিক আছে, তাহলে এটাকে চেনার আমি তোমাদেরকে একটা উপায় বলছি, সহজ উপায়। আগে আমি তোমাকে বোঝাচ্ছি ব্যাপারটা কি। এ এ বি বি সি সি ডি ডি, স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট জানো ABCD। মনে করো টাইম t ইকুয়াল টু 0 তে এ মনে করো নেওয়া হয়েছে Na0 মোল, এটা রিঅ্যাক্ট্যান্ট Na0 মোল নেওয়া হয়েছে। বি নেওয়া হয়েছে Nb0 মোল, তখন সি আর ডি তৈরি হয়নি। মনে করো টি টাইম পরে এর মোলটা হয়ে গেল Na, বির মোলটা হয়ে গেল Nb, সির মোলটা হয়ে গেল Nc, ডির মোলটা হয়ে গেল Nd। কি বললাম বুঝতে পেরেছো? কি করতে হবে তোমাকে? এই গিভেন যে মোলটা আছে, যে মোলটা আগে থেকে দেওয়া আছে, এই মোলগুলোকে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ করতে হবে। তার মানে তোমাকে Na নট বাই এ আর এটাকে করতে হবে Nb নট বাই বি। এই দুটোকে তোমাকে করতে হবে কম্পেয়ার। এই দুটোর মধ্যে যেটা ছোট হবে, স্মল যে হবে, সেটাই হবে লিমিটিং রিয়েজেন্ট। আবার বলছি, এই দুটোর মধ্যে তোমার যেটাকে তুমি পাবে স্মলার কোয়ান্টিটি, ওইটাই হবে তোমার লিমিটিং রিয়েজেন্ট। একদম অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। ওকে, চলো একটা এনসিইআরটির কোশ্চেন নিই। এবং সেখান থেকে লিমিটিং রিয়েজেন্টের কনসেপ্টটাকে বুঝি। কোশ্চেনটা অনেকটাই বড়, মানে অনেকগুলো পার্ট আছে, 5টা পার্ট আছে কোশ্চেনটার। লিমিটিং রিয়েজেন্ট প্রত্যেকটা ক্ষেত্রেই তোমাকে ক্যালকুলেট করবে না কোনটা লিমিটিং রিয়েজেন্ট বলতে হবে। তাহলে কোশ্চেনটা বলেছে যে ইন এ কেমিক্যাল রিঅ্যাকশন, এবং রিঅ্যাকশনটা বলেছে যে A+B2 এখান থেকে হয়েছে AB2, আইডেন্টিফাই দ্য লিমিটিং রিয়েজেন্ট। আইডেন্টিফাই দ্য লিমিটিং রিয়েজেন্ট। Condition number 1, 300 atom of A and 200 molecule of B। তাহলে 300 atoms of A এটা নেওয়া হয়েছে, আর এর সঙ্গে 200 molecule of B নেওয়া হয়েছে। বলো কি করব?
অ্যাটম আর মলিকিউল নয়, যে নাম্বার নেওয়া হয়েছে, নাম্বারগুলোকে মোলে কনভার্ট করা যেতে পারে ইজিলি, তাই না? তা আমি প্রথম প্রথম পার্টটার আমি আনসার আগে করি, তারপর আমি পরপর পার্টগুলো বলছি। তাহলে এখানে দেখো কি হবে বলো তো, এন এ জিরোটা কত, 300/Na, আর এন বি জিরোটা কত, কত বলো, 200/Na। ছোট কোনটা? মলিকিউল হ্যাঁ মলিকিউল আছে তো, কিন্তু মোল বের করতে গেলে ওই জন্য তো 200, এটা যেহেতু পুরোটাই একটা মলিকিউল, না অ্যাটম বলা হবে না তো। মোল বের করছো কার, এই মলিকিউলটারই মোল বের করছো তুমি পুরোটার, কিন্তু তাই ওই মলিকিউল যা থাকবে সেই মলিকিউলটাকেই এনে দিয়ে ভাগ হবে। আবার ওই জায়গাটা ভুলটা করে ফেলবে। আমি বলছি আবার শোনো, তোমাকে তো এই মলিকিউলের মোল বের করতে হবে, তোমার তো অ্যাটমের মোল বের করতে হবে না। কথাটা বুঝতে পেরেছো? এনবি জিরোটা হচ্ছে মোল অফ বি2, পুরো বি2রই মোল, তাহলে বি2 নাম্বার বাই এনে। এবার বুঝতে পেরেছি? আর এটা যেহেতু অলরেডি অ্যাটমে আছে তাই ওটা অ্যাটম লিখেছে, তুমি ওটা এ অ্যাটম আর এ মলিকিউল একই ব্যাপার। তাহলে এই দুটোর মধ্যে ছোট হচ্ছে বি, তাহলে বি হয়ে গেল লিমিটিং দিয়েছে, মানে দুটোই ভাগ ওয়ান করে হবে, এটাও ভাগ ওয়ান এটাও ভাগ ওয়ান, কারণ দুটো 1:1 রেশিওতে আছে, স্টোকিওমেট্রিক রেশিও। তাহলে দুটোর মধ্যে ছোট হয়ে গেল বিটা, তাহলে বি লিমিটিং দিয়েছে, সুতরাং বি2 ইজ দ্য লিমিটিং দিয়েছে। পার্ট 2 কোশ্চেনটা এবার নিয়েছে 2 মোল অফ এ প্লাস 3 মোল অফ বি, বলো এ হবে। তাহলে এ লিমিটিং দিয়েছে। গুড, আমি শুধু এল আর লিখলাম, লিমিটিং দিয়ে। পার্ট 3 বলেছে, বুঝেছো? তাহলে দুটোই এখানে কি, তাহলে দুটোরই সমান হয়ে আছে, তাহলে দুটোই একই সঙ্গে কনজিউম হবে, তাহলে দুটোই লিমিটিং দিয়েছে এটা, ঠিক আছে? তাহলে দুটোই লিমিটিং দিয়েছে, তাহলে দুটোই কনজিউম হয়ে যাবে, আর লিমিটিং রিয়েজেন্টের কনসেপ্টটা ওখানে অ্যাকচুয়ালি আসবেই না। 4 নম্বর বলেছে, এবার বুঝতে পেরেছো? তাহলে সবগুলো একই রকম এখানে আছে, তাহলে এখানে আছে 5 মোল অফ এ আর 2.5 মোল অফ বি। বি। কোনটা লিমিটিং রিয়েজেন্ট? একটা বি, বি। বি লিমিটিং রিয়েজেন্ট। 5 নম্বরে আছে এই কোশ্চেনটারই, 5 নম্বরে আছে কি, 5 নম্বরে আছে 2.5 মোল অফ এ এন্ড 5 মোল অফ বি। এ এ। এটা হবে লিমিটিং রিয়েজেন্ট, তাহলে এটা হয়ে গেল লিমিটিং রিয়েজেন্ট। পারবো? চলো, লিমিটিং রিয়েজেন্টের সময় ক্যালকুলেশন কিরকম করে হবে সেটা দেখো। আমি একটা এনসিইআরটির কোশ্চেন নিচ্ছি আবার, এনসিইআরটি কোশ্চেন নিচ্ছি। কোশ্চেন বলছে, ইফ 20.0 গ্রাম of calcium carbonate is treated with 20 gram of HCl. How many gram of carbon dioxide grams of carbon dioxide can be produced according to the reaction? রিঅ্যাকশন দেওয়া আছে, ক্যালসিয়াম কার্বনেট যেটা হচ্ছে সলিড, 2HCl যেটা হচ্ছে অ্যাকোয়াস, রিঅ্যাকশন করে
ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করবে অ্যাকোয়াস, প্লাস H2O লিকুইড, প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এটাই কোশ্চেন। কিভাবে সলভ করব? তোমাকে কি করতে হবে, তুমি তো জানো না যে কোনটা লিমিটিং রিয়েজেন্ট। মনে করো আগে লিমিটিং রিয়েজেন্টটা বের করতে হবে। তাহলে তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে, দেখো প্রথমে আগে ইকুয়েশনটা লিখে ফেলি আমি এখানে আবার অ্যান্সারের সময়। ক্যালসিয়াম কার্বনেট 2HCl, ক্যালসিয়াম ক্লোরাইড H2O, কার্বন ডাইঅক্সাইড। ইকুয়েশন ব্যালেন্স আছে, পুরো ব্যালেন্সই দেওয়া থাকবে। এবার ইনিশিয়ালি টাইম t ইকুয়াল টু 0 টাইম কোনটা কত মোল নেওয়া হয়েছে আগে এটা বের করতে হবে। ক্যালসিয়াম কার্বনেট কত গ্রাম নেওয়া হয়েছে? 20 গ্রাম। তার মানে এটার মোল হচ্ছে 20/100, 100 হচ্ছে এর মোলার মাস। HCl কতটা নেওয়া হয়েছে? 20 গ্রাম। HCl এর মোলার মাস হচ্ছে কত? HCl এর মোলার মাস কত? 36 পয়েন্ট সামথিং। তাহলে এটা হয়ে গেল 20/36.5। এটা ইনিশিয়ালি, এগুলো বাকিগুলো তো তৈরি হয়নি তখন। দেখে বলো কোনটা লিমিটিং রিয়েজেন্ট? ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট। তো আমার পেয়ে গেলাম আমি ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট। কিভাবে বের করলাম ক্যালসিয়াম কার্বনেট লিমিটিং রিয়েজেন্ট? এটা বাই 1 এর স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট, আর এটা বাই 2। হ্যাঁ, কোনটা লিমিটিং রিয়েজেন্ট হলো? হ্যাঁ, এটাই হলো। তাহলে 36 এর ডাবল 100 থেকে কমই হবে। তাহলে লিমিটিং রিয়েজেন্ট হলো এটা। এবার দেখো, তাহলে যেটা লিমিটিং রিয়েজেন্ট সেটা কমপ্লিটলি কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, সেটা কমপ্লিট খতম হয়ে যাবে। তাহলে টাইম t ইকুয়াল টু t তে এটা পুরোপুরি 0 হয়ে যাবে। তাহলে এখানে কতটা খরচ হয়েছে দেখো, খরচ হয়েছে কতটা। তাহলে আমি লিখতে পারি যে n অফ ক্যালসিয়াম কার্বনেট কনজিউমড দ্যাট ইজ ইকুয়াল টু 20/100 1 ইকুয়াল টু, আমি বলতে পারি না যে HCl কতটা কনজিউম হয়েছে, n অফ HCl কনজিউমড ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু, আমি বলতে পারি n অফ ক্যালসিয়াম ক্লোরাইড produced divided by 1 equal to n of water produced divided by 1 equal to n of carbon dioxide produced divided by 1. দেখো কারো এই জায়গাতে কোনো রকম কনফিউশন আছে? কারো কোনো রকম কনফিউশন আছে? আমি যেটা লিমিটিং রিয়েজেন্ট, তার মানে এত মোল রিঅ্যাকশনে কনজিউমড হয়ে গেছে ক্যালসিয়াম কার্বনেটের। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের যেটা কনজিউম হয়েছে সেটা হচ্ছে 20/100। এবার আমাকে কোশ্চেনে যা যা চেয়েছে আমি তাহলে দেখি এবার কি চেয়েছে আমার কাছে। আমার কাছে চেয়েছে হাউ মেনি গ্রামস অফ কার্বন ডাইঅক্সাইড ক্যান বি প্রডিউসড। তাহলে আমি কার্বন ডাইঅক্সাইডের মোল পেয়ে গেছি। কত কার্বন ডাইঅক্সাইডের মোল? কার্বন ডাইঅক্সাইড প্রডিউসড ইকুয়াল টু 20/100। সুতরাং n অফ কার্বন ডাইঅক্সাইড প্রডিউসড ইজ ইকুয়াল টু 20/100 মোল। তাহলে কি বলছে? হাউ মেনি গ্রামস, তাই না? তাহলে আমি মাস অফ কার্বন ডাইঅক্সাইড লিখি। তাহলে 20/100 ইন্টু 44। ঠিক লিখছি? তাহলে বলো কত অ্যান্সার হবে? এটা 8.8। তোমরা যদি বইয়ে দেখো না এরকম অঙ্কগুলো করা আছে, দেখবে এত বড় অঙ্ক করা আছে 10 লাইন 15 লাইন ধরে, কিন্তু অতটা লাগবেই না তোমার। বলো স্যার লিমিটিং রিয়েজেন্ট স্যার ক্যালসিয়াম কার্বনেট, তো স্যার এখানে HCl এর সঙ্গে স্যার সমান হচ্ছে কেন? এটা তো স্যার রিঅ্যাকট্যান্টের সঙ্গে প্রোডাক্টের সমান হবে। লিমিটিং রিয়েজেন্ট অফ দ্য রিঅ্যাকট্যান্ট, এইটা হচ্ছে HCl কনজিউমড। HCl কনজিউমড ইকুয়াল টু 20/36.5 নয়। কথা বুঝতে পেরেছো? HCl কনজিউমড হচ্ছে এটা 20/100। তাহলে এখানে HCl পড়ে থাকবে, তাহলে এখান থেকে বিয়োগ হবে 20/100, মানে HCl কনজিউম হয়েছে 20/100। তাহলে যেটুকু পড়ে থাকবে সেটুকু হবে এখানে তোমার HCl কত মোল পড়ে আছে।
বাকি সবাই তৈরি হবে কত করে? 20/100 মোল করে। এটাও তৈরি হবে কত করে? 20/100 মোল তৈরি হবে। এটাও তৈরি হবে কত? 20/100। কারণ সবারই যে প্রডিউস যেটা আছে সেগুলো সব 20/100 এর সঙ্গে সমান। আরেকটা কোশ্চেন দেখি। তাহলে এখানে কোশ্চেনটা যেটা চেয়েছে তার অ্যান্সার হচ্ছে 8.8 গ্রাম। আমি 2 লাইনে করেছি। HCl এর মোলটা কোনো কাজ হলো না? কোনো কাজ হলো? HCl এর মোলটা বলে দেবেন দেখো স্যার। দেখো HCl এর মোলটা কি কাজে লাগলো? আমাকে বুঝতে হলো যে এইটা আর এটার মধ্যে কোনটা লিমিটিং রিয়েজেন্ট। যেটা লিমিটিং রিয়েজেন্ট সেটার রেসপেক্টেই তো প্রোডাক্ট গুলো হবে। হ্যাঁ, তো লিমিটিং রিয়েজেন্ট বের করার সময় মোলটাও কোনো কাজ হলো না? এই তো লিমিটিং রিয়েজেন্টের সময় লাগলো তো এটা কাজে। এটাকে ভাই বাই 2 করলাম, এটা তো n n NaCl 0/2, আর এখানে হচ্ছে NCaCO3 0/1। এই দুটোকে কম্পেয়ার করলাম কোনটা ছোট। যেটা ছোট সেটা লিমিটিং রিয়েজেন্ট। বুঝেছি? আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে আবার 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 কোশ্চেন আরেকটা দিচ্ছি, তাহলে আরো ব্যাপারটা আরো তোমাদের পরিষ্কার হয়ে যাবে। দেখো, মনে করো একটা রিয়াকশন দেওয়া আছে। আমি কোশ্চেনটা আর লিখছি না, আমি রিয়াকশনটা লিখছি ডাইরেক্ট। নাইট্রোজেন গ্যাস, 3 হাইড্রোজেন গ্যাস, আর এখান থেকে মনে করো 2 অ্যামোনিয়া গ্যাস। এটা মনে করো ইকুয়েশন দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 1 বলছে যে ক্যালকুলেট দ্য মাস অফ অ্যামোনিয়া প্রডিউস, ক্যালকুলেট দ্য মাস অফ ammonia produced when 2.00 into 10 to the power 3 gram of dinitrogen মানে N2 reacts with 1.00 into 10 to the power 3 gram of dihydrogen. Number 2, questionটা পার্টটা, will any of the two reactant remain unreacted? Will any of the two reactants remain unreacted? And the third part of this question is, if yes, which one and what would be its mass? তাহলে কোনটা বাকি থাকবে, কতটা পরিমাণে বাকি থাকবে, কোশ্চেন এটা। তাহলে দেখো আমি কিভাবে আনসার করছি। আমি প্রথমে কি লিখলাম যে নাইট্রোজেন গ্যাস, 3 হাইড্রোজেন গ্যাস, এখান থেকে অ্যামোনিয়া তৈরি হচ্ছে। তাহলে টাইম t = 0-তে কোনটা কতটা ছিল। তাহলে এখানে ওরা যেটা দিয়েছে সেটা হচ্ছে গ্রামে দিয়েছে, হাইড্রোজেন আর নাইট্রোজেন। তাহলে হাইড্রোজেন আছে 2 × 10 to the power 3, তাহলে 2 × 10 to the power 3 মোলে বের করছে। তাহলে নাইট্রোজেন কত? 28। আর হাইড্রোজেন হচ্ছে 1 × 10 to the power 3, তাহলে এটা হচ্ছে 1 × 10 to the power 3 ডিভাইডেড বাই হাইড্রোজেনের মোলার মাস হচ্ছে 2। এটা তখন তৈরি হয়নি। আমাকে দেখে বলো কোনটা লিমিটিং রিয়েজেন্ট। হাইড্রোজেন। লিমিটিং রিয়েজেন্ট কি করে দেখবো? তাহলে এইটা তো হচ্ছে তোমার, আর এটা হচ্ছে তোমার দুটো পার্ট, একটা হচ্ছে n, এটা হচ্ছে NN2 আর এটা হচ্ছে NH2। আমি এবার এদেরকে ভাগ করবো স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে। তাহলে NN2/1 আর এটা হয়ে যাবে NH2/3। কম্পেয়ার করি দুটোকে, এটা ভ্যালুটা হয়ে যাচ্ছে, এটা তো এটাই থাকছে 10 to the power 3 বাই হচ্ছে কত, এটা 14,
আর এটা হয়ে যাচ্ছে 10⁻³ / 6। তাহলে দেখেই বোঝা যাচ্ছে যে নাইট্রোজেন হচ্ছে এখানে আমার লিমিটিং রিয়েজেন্ট। তাহলে নাইট্রোজেন পুরোপুরি কনজিউম হয়ে যাবে, তাহলে নাইট্রোজেন কনজিউম হয়ে গিয়ে হয়ে যাবে 0। তাহলে টাইম t=t তে নাইট্রোজেনের পরিমাণটা হবে 0। নাইট্রোজেন কতটা কনজিউম হবে তাহলে? তাহলে নাইট্রোজেন বিয়োগ হয়ে যাবে 10⁻³ / 40। এতটা বিয়োগ হয়ে যাবে, পুরোটা কনজিউম হয়ে গিয়ে 0 হয়ে যাবে নাইট্রোজেন। তাহলে আমরা পেয়ে গেলাম যে n অফ নাইট্রোজেন বাই 1 ইকুয়াল টু n অফ হাইড্রোজেন বাই 3 ইকুয়াল টু n অফ অ্যামোনিয়া বাই 2। এখানে n অফ নাইট্রোজেনটা কি? নাইট্রোজেন কনজিউম। তাহলে এটা কতটা নাইট্রোজেন কনজিউম হয়েছে? 10⁻³ / 14। তাহলে হাইড্রোজেন কতটা কনজিউম হবে বের করতে পারবো, আর এখানে অ্যামোনিয়া কতটা তৈরি হবে বের করতে পারবো। তাহলে কোশ্চেনে প্রথমে যে কোশ্চেনটা বলেছে যে ক্যালকুলেট দ্য মাস অফ অ্যামোনিয়া প্রডিউস, তাহলে প্রথমে আমি মোল অফ অ্যামোনিয়া প্রডিউস হয়ে যাবে এটা। তাহলে এখানে আমি কোথায় গেল, মোল অফ অ্যামোনিয়া প্রডিউস পেয়ে গেলাম। তাহলে সুতরাং আমি লিখতে পারি মোল অফ অ্যামোনিয়া প্রডিউসড ইকুয়াল টু হচ্ছে 2 × 10⁻³ / 40। তাহলে সুতরাং মাস অফ অ্যামোনিয়া প্রডিউস ইকুয়াল টু কত হবে? 2 × 10⁻³ / 14। আর অ্যামোনিয়ার মোলার মাস কত? 17। তাহলে এখান থেকে তুমি আনসার পেয়ে যাবে। তাহলে মাস অফ অ্যামোনিয়া পেয়ে গেলে। সেকেন্ড কোশ্চেনটা জিজ্ঞেস করেছে উইল এনি অফ দ্য টু রিঅ্যাক্ট্যান্ট রিমেইন আনএফেক্টেড। হ্যাঁ, কে আনএফেক্টেড থাকবে? হাইড্রোজেন উইল বি আনরিঅ্যাক্টেড। সাম অফ দ্য হাইড্রোজেন উইল বি আনরিঅ্যাক্টেড, সাম পার্ট। কতটা? এখান থেকে কতটা খরচ হবে বলো? হাইড্রোজেন কতটা কনজিউম হবে? এটা হচ্ছে মোল অফ হাইড্রোজেন কনজিউম। তাহলে মোল অফ হাইড্রোজেন কনজিউম দ্যাট উড বি 3 × মোল অফ নাইট্রোজেন কনজিউম। তাহলে মোল অফ নাইট্রোজেন কনজিউম হচ্ছে 10⁻³ / 14। তাহলে এখান থেকে কনজিউম হয়ে যাবে 10⁻³ / 40। এতটা কনজিউম হয়ে যাবে কে? হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন পড়ে থাকবে কতটা? ছিল কত? 10⁻³ / 2 ছিল, এখান থেকে বিয়োগ হয়ে যাবে 3 × 10⁻³ / 14। তাহলে হাইড্রোজেন যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 4/14 × 10⁻³ 1/7 × 10⁻³। পেয়েছো বলো? কারো কোনো রকম কনফিউশন আছে? তাহলে এইভাবে এগুলোকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই রকমের কোশ্চেন আমি তোমাদেরকে কয়েকটা আমি ডিপিপি পাঠিয়ে দিচ্ছি, যেখানে এই লিমিটিং রিয়েজেন্ট ক্যালকুলেশনের উপরে বা মাস ভলিউম রিলেশনশিপ, মাস রিলেশনশিপ ব্যাপারে কিছু নিউমেরিক্যাল থাকবে, এমসিকিউ টাইপ, সেগুলো তোমরা সলভ করবে। ঠিক আছে?